শুধু দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে শিক্ষার আলোর ফেসবুক লাইভে আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনায় অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারকৃত আলোচনা দেখবেন, তাদের সকলের প্রতি রইল শিক্ষার আলোর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদেই আছেন। শুধু দর্শক, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত দেশের গুণী শিক্ষকদের নিয়ে এই শিক্ষা বিষয়ক আলোচনা করে থাকি। আমরা শিক্ষার কথা বলি, শিক্ষার্থীদের কথা বলি, অভিভাবকদের করণীয় নিয়েও। এছাড়া অনলাইন পাঠদানে শিক্ষকদের অবদানও তুলে ধরার চেষ্টা করি। সেই সাথে শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ উপযোগী কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়েও আলোচনা করি। তবে আলোচনা শুরুতেই আপনারা জানেন আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ শেখ রাসেলের প্রতি এবং ১৫ই আগস্ট নিহত দের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুধু দর্শক, আজ আমরা আলোচনা করব করোনায় শিক্ষা ও শিক্ষকের অবদান নিয়ে। আর এই আলোচনায় অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ৩ জন গুণী শিক্ষক, যারা দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে এই করোনাকালীন সময়ে অনলাইন পাঠদান সহ শিক্ষাক্ষেত্রে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন সকলের শ্রদ্ধাভাজন আমাদের অত্যন্ত সুপরিচিত একজন গুণী শিক্ষক তপন কুমার মণ্ডল, সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, ঢাকা, বাংলাদেশ। আমি স্যারকেও আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়া যুক্ত আছেন রাফিয়া আহমেদ, সহকারী শিক্ষক, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। আরো যুক্ত আছেন প্রাথমিক শিক্ষায় একেবারেই নবাগত শিক্ষক সুস্মিতা কর্মকার, সহকারী শিক্ষক, শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমি ম্যামকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, ধন্যবাদ। চাইলেই আপনারা এই অনুষ্ঠানে আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনায় আপনারা অংশ নিতে পারেন, প্রশ্ন ও মতামত প্রদান করতে পারেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয় আমাদের অতিথিরা আপনাদের সকল প্রশ্ন মতামত গুরুত্ব সহকারে তাদের আলোচনায় তুলে আনবেন। আর এই পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে আছি আমি MM আরব সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষারআলো.com। তো দর্শক, আর কথা নাই, আমরা এবার অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যাব। তো আলোচনার শুরুতেই আমি যাব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ও সুপরিচিত স্যার তপন কুমার মণ্ডলের কাছে। স্যার, আপনি জানেন গত 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্যান্ডামিক করোনার কারণে বন্ধ হয়ে আছে। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একদিন কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকতো, সেই প্রতিষ্ঠানগুলো আজ শুনশান, নীরবতা। তো আপনি জানেন স্যার, শিক্ষকরা একসময় শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড এবং ছাত্রছাত্রীদের মাঝে পাঠদান করতো, কিন্তু সেই শিক্ষকরা এখন লাইট ক্যামেরা অ্যাকশনের সম্মুখীন হয়েছেন। তারা নিয়মিত অভ্যস্ত হয়ে যাচ্ছেন আপনার ক্যামেরার সামনে পাঠদান করাতে। তো শিক্ষকদের এই যে আপনার শিক্ষাক্ষেত্রে বিবর্তন কিংবা এই যে আপনার অনলাইন পাঠদানের যে শিক্ষা ব্যবস্থা, স্যার এটিকে আপনি কিভাবে দেখছেন? এই বিবর্তনকে আপনি কিভাবে বিচার বিশ্লেষণ করবেন? ধন্যবাদ সোহেল ভাই। আসলে প্রাথমিক বিদ্যালয়গুলো বাংলাদেশের সকল শিশুদের নিয়ে সবসময় আনন্দে মেতে থাকতো। রাত পোহালেই আমাদের সন্তানরা তাদের চিন্তা হতো কখন স্কুলে যাব, স্যারদের সাথে দেখা করব, বিভিন্ন খেলাধুলা করব, লেখাপড়া করব। তাদের এই যে আনন্দমুখর একটি পরিবেশ, এটি আমাদের 17ই মার্চ থেকে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন আপনাদের আশেপাশে স্কুল আছে, বিদ্যালয়গুলো এখন খেলার মাঠে এখন আর শিশুরা খেলে না। 9টা বাজলে শিশুদের কলকাকুলিতে আর বিদ্যালয়গুলো ভরে ওঠে না। সেখানে এখন লম্বা লম্বা ঘাস হয়েছে, গরু ছাগল চড়াচ্ছে কোনো কোনো স্কুলে। আমরা শিক্ষকরা চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। যাদের পাঁচিল আছে তারা তো আটকায় রাখতে পারছি, আর বাকিগুলোর অবস্থা খুব বেশি ভালো নয়।
এই যে জাতির এই যে ক্রান্তিকালে, শিক্ষার একটি ক্রান্তিকাল, আমাদের শিশুরা যদি 8 মাস যাবত লেখাপড়ার থেকে বাইরে থাকে, তারা যদি বাড়িতে বসে টিভি দেখা এবং ফেসবুক সিনেমা দেখা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তারা লেখাপড়াটাকে ভুলেই যাবে, তাদের পাঠ অভ্যাসটাকেই ভুলে যাবে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার দিককে রক্ষা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমাদের মাননীয় সচিব মহোদয় আমাদেরকে অনেক গাইডলাইন দিয়েছেন। আজকে আমার ম্যাডামরা দেখছেন যে আমাদের একজন ম্যাডাম আছেন যিনি একদিন যোগদান করেও তিনি অনলাইনে অনেক ক্লাস নিয়েছেন। আমাদের একজন লাবণী ম্যাডাম আছেন, তিনি অনেক ক্লাস নিয়েছেন, সবসময় অনলাইনেই থাকেন। এবং এরকম শত শত শিক্ষক যারা আজকে প্রাথমিক শিক্ষাটিকে বাঁচিয়ে রেখেছেন অনলাইনে পাঠদানের মাধ্যমে। শিশুরা অন্তত সময় হলে তাদের মা বাবা তাকে বলছে যে তুমি ফোনের সামনে বসো, টেলিভিশনের সামনে বসো, তোমার স্যার এখন পড়াবেন। কিছুটা কিছুটা হলেও আমরা রক্ষা করছি। যদি এটুকু না থাকতো, তাহলে চিন্তা করেন যে আজকে আমাদের শিশুরা ওই সকালবেলায় খেলতে বেরোতো, বিকাল হলে খেলতে বেরোতো, অথবা যারা শহরে আছে তারা ঘরের ভিতরে ওই টেলিভিশন, গেম খেলা, লুডো খেলা, আর না হলে ফেসবুক, না হলে কি বিগো লাইভ ইত্যাদি নিয়ে কিন্তু আমাদের শিশুরা আমাদের লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। একটি চরম বিপর্যয়ের সময়ে এই যে অনলাইন পাঠদান, এবং এটা আমাদেরকে শিশুদেরকে রক্ষা করেছে বলতে হবে। একেবারে সেই আইসিইউতে নেওয়ার মতো আমরা তাদেরকে রক্ষা করে রেখেছি, তাদের পাঠদান দিয়ে তাদের অন্তত স্কুল গোয়িং করে রেখেছি, তাদের বইমুখী করে রেখেছি। তারা প্রতিদিন কিছু না কিছু হলেও বই পড়ছে। এবং আমাদের অনেক স্কুলে, আমার স্কুলে যেমন আমরা কি করি, সপ্তাহে একদিন আমরা কোশ্চেন করি। কোশ্চেন গুলো আমরা একটি স্কুলের বাইরে একটি চমৎকার জায়গায় সেটাকে আমরা হ্যাং করে দেই। আমাদের অভিভাবকরা সেখানে আসেন, সেখানে প্রত্যেক ক্লাসের কোশ্চেন লিখে দেওয়া থাকে। এই কোশ্চেন গুলো লিখে নিয়ে যান আমাদের অভিভাবকরা বাড়িতে, এবং শিশুরা বাড়িতে বসে সেই কোশ্চেনের উত্তর লিখে আবার অভিভাবকদের মাধ্যমে আমাদের অফিস রুমে 5 ক্লাসের 5টি ঝুড়ি রাখা আছে, প্লাস্টিকের ঝুড়ি, তার ভিতরে অভিভাবকরা এসে তাদের খাতাগুলো, উত্তরের খাতাগুলো রেখে যায়। আমরা শিক্ষকরা সপ্তাহে নির্দিষ্ট দিনে যাই, আমরা খাতাগুলো মূল্যায়ন করি এবং তাদের প্রাপ্ত নাম্বার, আমরা নাম্বারগুলো কি করি, আমরা আমাদের তুলে দেই। এখান থেকে তাদের অভিভাবকরা আসে, এক সময় শিক্ষার্থীরাও ঘুরতে ঘুরতে এসে তারা, এরা বিদ্যালয় প্রাচীরের বাইরে রাস্তার পাশে সুন্দর একটি বোর্ড করে আমরা সেখানে এটাকে হ্যাং করে রাখি, তারা দেখে যায়, তারা আনন্দ পায়। এভাবে কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে আমরা এই করোনাকালীন সময় আমরা যুক্ত, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন তারা স্কুল বইমুখী থাকে, তারা যেন অন্তত সকাল বিকাল তারা যে স্টুডেন্ট এটা তারা ভুলে না যায়। ধন্যবাদ স্যার। আমরা শুনবো আপনার কাছ থেকে করোনা কালীন সময়ে এই যে শিক্ষা ব্যবস্থার যে বিবর্তনের অনেক কথা আপনার কাছ থেকে আরো শুনবো, যেহেতু আপনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষকদের একটি বড় সংগঠনের নেতৃত্বে আছেন। আপনি নিশ্চয়ই সারা দেশের সমস্ত জেলা শিক্ষকদের সাথে আপনার কথোপকথন এবং সেখানকার অনলাইনে পাঠদান কার্যক্রম কি অবস্থা চলছে, শিক্ষকদের মানবিক অবস্থাগুলো আপনি তুলে ধরবেন, এবং এই যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের নানা সমস্যার কথা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। কিন্তু স্যার, আপনার কাছে আসলে যে বিষয়টি জানার ছিল, যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে যে জিনিস, যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছু কিছু শিক্ষকের ক্লাসগুলো মানে বেশি বেশি আসছে। তো স্যার, আপনি আপনার যে এলাকায় এখন অবস্থান করতেছেন বা আপনি যে এলাকায় শিক্ষকতা করেন, সে এলাকায় শিক্ষকদের এই অনলাইন পাঠদানে অংশগ্রহণ কতটুকু আসলে যদি বলতেন স্যার আমাদের। হ্যাঁ, আসলে কিছু কিছু অনলাইনে পাঠদান করতে গেলে আপনারা জানেন যে কিছু অনেক সুবিধা লাগে। আমাদের বেশিরভাগ শিক্ষকরাই গ্রামে বসবাস করেন, তাদের ইন্টারনেট কানেকশনের খুব দুর্বল। তারা যখন ক্লাস নিতে চায়, তারা যখন পাঠদান করতে চায়, তখন তাদের আসলে পর্যাপ্ত সাপোর্ট থাকে না। এক্ষেত্রে যদি আমাদের অফিস বা গভর্নমেন্ট যদি একটি সুযোগ তাদেরকে করে দিত, তাদেরকে যদি অন্তত ইন্টারনেটের জন্য কিছু বরাদ্দ থাকতো, অথবা লাইন ক্লিয়ার থাকতো, অথবা যদি ইউআরসিতে নির্দিষ্ট দিনে নিরাপদ পরিবেশে এসে তারা যদি পাঠদান করে যেতে পারতো, সেটা সেখানে বসে সুন্দর করে একটি টিম করে রেকর্ডিং করে যদি প্রচার করা হতো, তাহলে কিন্তু আমাদের অনেক মেধাবী মেধাবী শিক্ষক, অনেক ভালো শিক্ষক যারা স্কুলে ভালো পাঠদান করে, কিন্তু তারা এই অনলাইন পাঠদান থেকে তারা বঞ্চিত হচ্ছে, তারা সেটা করতে পারছে না। যদি আমাদের ইউআরসিটাকে ট্রেনিং সেন্টারটাকে একটি স্টুডিওতে তৈরি করা হতো,
একটি নির্দিষ্ট দিনে আমার 2-3 জন শিক্ষক এসে সেখানে পাঠ নিতেন এবং কিছু কলা কুশলী, লাইটিং, এডিটিং, ভিডিও এগুলো ধারণ করার যদি আমাদের টেকনিশিয়ান বা আমরা টিচাররাই সেটা করতাম, তাহলে পাঠটা আরো সুন্দর হতো। আমরা অনেক সময় দেখি যে আমাদের টিচাররা নিজেরাই পাঠদান করছে, একটি স্ট্যান্ডে হয়তো নিজে নিজেই ফোনটি লাগিয়ে তার সামনে সে পাঠদান করছে, যে ক্ষেত্রে তার পাঠদান করতে অনেক কষ্ট হয় এবং সেটা ভালো হয় না, রেকর্ডিংটাও ভালো হয় না। এমনও আমরা দেখছি যে অনেকের একটি দুর্বল স্যার প্রচার হচ্ছে। এক্ষেত্রে স্যার এক্ষেত্রে আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই। স্যার আপনার করোনাকালীন সেই মার্চ মাসে একবার করোনার প্রাককালে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, আসলে এই ছুটিটা যে এত দীর্ঘায়িত হবে সেটা আপনি আমি যেমন ভাবিনি, তেমন অনেক শিক্ষকই হয়তো বিষয়টি চিন্তাও করতে পারিনি, কিংবা আমাদের জি, মানব জীবনে যে এমন একটি দিন আসবে সেই বিষয়টিও হয়তো আমরা কখনো ভাবিনি। কিন্তু স্যার আপনার আমাদের এই শিক্ষকরা অতন্ত্র প্রহরীর মতো যখন আপনার এই অনলাইন পাঠদান কার্যক্রমে ঝাঁপিয়ে পড়লো, তখন আমরা দেখেছি স্যার অনেকের একটি স্মার্টফোনটি আপনার রাখার মতন কোনো জায়গাও ছিল না। কাউকে কাউকে দেখেছি আপনার একটি খুঁটির সাথে বেঁধে রেখেছে, কিংবা ছোট্ট একটি রডের সাথে বেঁধে রেখেছে। আর এই যে জি, আপনার খুঁটির সাথে বা রডের সাথে বাঁধতে যে অনেক সময় দেখা গেছে স্যার আপনার 5 মিনিট বা 7 মিনিট ক্লাস চলাকালীন অবস্থায় মোবাইলটি পড়ে ভেঙেও গেছে। আবার অনেককেই দেখেছি স্যার আপনার দুই পাশে বই দিয়ে মোবাইলটা চাপা চাপা রেখেছে। স্যার এখন তো আবার সেই টিচারদেরই বা সেই শিক্ষকদেরকেই তো আমরা স্মার্টফোন কিংবা স্মার্ট টিভি কিনতে দেখছি। স্যার আপনি শিক্ষকদের এই অবদানকে কিভাবে দেখছেন স্যার? দেখেন আমাদের শিক্ষকদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। প্রথমত যে আমাদের সব শিক্ষক যে অনলাইন স্মার্ট এটি বলা যাবে না, কারণ পরে একটা স্কুলে একজন মাত্র শিক্ষককে একটু কম্পিউটারের ট্রেনিং দেওয়া হয়েছে মাত্র 15 দিনের, যেটা আসলে সাফিসিয়েন্ট নয়। তারপরেও আমরা দেখেছি যে আমাদের শিক্ষক অনেক আগ্রহী, অনেক শিক্ষক স্মার্টফোন কিনেছেন অনলাইন পাঠদানের জন্য। তারা কম দামের হলেও স্মার্টফোন কিনেছেন এবং তারা নিজেরা নিজেদের বাড়ির স্টুডিও তৈরি করার চেষ্টা করেছেন। আমি অনেকে দেখেছি, অনেক ম্যাডাম পড়াচ্ছেন, তার ছেলে হয়তো টেকনিশিয়ান, তাকে সহযোগিতা করছে। আর বিশেষ করে আমাদের ইন্টারনেট দুর্বলতা একটি বড় প্রবলেম। আমি একটা এই যে উপজেলা সদর নোয়াপাড়ার মতো একটি বাণিজ্যিক শহরে বসবাস করি, অথচ এখানেও ইন্টারনেটের অবস্থা কিন্তু ভালো থাকে না। আহ, কথা বলতে বলতে কথা কেটে যায়, দুর্বল হয়ে যায়। তো যদি গভর্নমেন্ট একটি নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট সংযোগটাকে ভালো করে রেখে সেখানে আমাদের টিচারদের দিয়ে পাঠদান করিয়ে নিতেন, তাহলে কিন্তু এটা আরো ফলপ্রসূ হতো। আমাদের টিচারদের কোনো আন্তরিকতার ঘাটতি নাই। আমি সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে আমার কথা হয়, আমি প্রথমে বলেছি ভাই, আগে ভালো শিক্ষক, তারপর আমরা ভালো নেতা হব। আমরা যে নেতাগিরি করি বিধায় আমরা স্কুল গোয়িং হব না, আমরা পাঠদানে আন্তরিক হব না, এমন শিক্ষকের নেতা হওয়ার আমার প্রয়োজন নাই। আমি যাদের সঙ্গে কাজ করি, যে শিক্ষকরা আমাদের সাথে আছেন, আমার একটি কথা, আগে আমি শিক্ষক, নেক্সট আমার নেতৃত্ব আসেন। আজকে করোনাকালীন দুর্যোগের সময় প্রাথমিক শিক্ষাকে আমাদের এগিয়ে নিতেই হবে। আজ যদি প্রাথমিক শিক্ষাকে আমরা অ্যাডভান্স করতে না পারি, এটার যদি অবস্থান ভালো করতে না পারি, তো সরকারের কাছে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে অধিকারের বিষয়, আমাদের যে পাওনার বিষয়, এগুলো আমরা বুক ফুলে বলতে গেলে অনেক কথাই আমাদেরকে শুনতে হবে এবং আমরা সেখান থেকে মুখ ছোট হয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। আমি চাই, এখন আমাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষকের অভাব নাই, স্মার্ট শিক্ষক আমাদের আছে। এখন তাদেরকে আমরা একটু ট্রেন্ড আপ করে যদি সুন্দর সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে তারা ভালো করবে। এবং প্রাথমিক শিক্ষা আমি বলতে পারি যে আজকের দিনে এসে বিগত দিনের চেয়ে প্রাথমিক শিক্ষা অনেক অ্যাডভান্স। এবং আপনারা পরীক্ষা নিলেও দেখবেন, যতই করোনায় ডিস্টার্ব হোক, আমার শিক্ষকরা কিন্তু বসে নাই। আমার শিক্ষকরা প্রাথমিক শিক্ষাকে চালিয়ে নেওয়ার জন্য অনলাইনে বা বাড়িতে বাড়িতে বা গ্রামে ঢুকছে। যতই করোনা হোক, আমার শিক্ষকরা বাড়িতে বসে তাদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে, তারা কিন্তু স্কুলে যাচ্ছে, এলাকায় যাচ্ছে, ছেলেমেয়েদের সাথে যোগাযোগ রাখছে। এবং বাই ওভার দ্য টেলিফোন সব সময় সকালবেলায় আপনার ছেলে পড়ছে কিনা দেখি, ছেলের সঙ্গে একটু কথা বলি। সন্ধ্যাবেলায় বলছে যে ভাইয়া, ছেলের নাম ধরে বলছে, দেন তো তহমিনাকে একটু ফোনটা দেন, একটু কথা বলি। তাকে জিজ্ঞাসা করছে, তহমিনা তোমার যে পড়াটা দিয়ে আসছিলাম তুমি করেছো কিনা, তোমার যে পরীক্ষার জন্য যে কোশ্চেন দেওয়া হয়েছে স্কুলে সেটা তুমি লিখেছো কিনা, কালকে 10টায় তোমার স্যাররা যাবে, তার আগে আগেই খাতাটা যেন তোমার আব্বাকে বলো যেন পৌঁছে দেয়। এই যে তাদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ রাখতেছি, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যোগাযোগ রাখছি, আমরা প্রাথমিক শিক্ষাকে বাঁচিয়ে রাখছি। আমরা প্রাথমিক শিক্ষায় যাতে আমার শিক্ষার্থীরা দুর্বল না হয়ে যায়, অন্তত বেসিক নলেজটুকু তারা হারিয়ে না ফেলে, এর জন্য আমার এই শিক্ষকরা সবসময় 3.5 লক্ষ শিক্ষক মানসিক ভাবে তারা প্রস্তুত আছে। হয়তো আমার প্রায় 50-60 হাজারের মতো শিক্ষক পাঠদান করছে, আর বাদ বাকি শিক্ষকরা কিন্তু সহযোগিতা করছে। যার অনলাইন সুযোগ নাই
তিনি কিন্তু কোশ্চেন দিচ্ছেন, ফোন দিচ্ছেন। আমার জানা মতে, আমি যেসব এলাকাতে আমি সংগঠন করি, আমার যাদের সাথে যোগাযোগ আছে, আমি সবসময় খোঁজ নেই ভাই জি স্যার। কি অবস্থা, আমরা সমাপনী পরীক্ষা যদি হয় আমার স্টুডেন্টরা ফেল করবে না তো, পাশের আর 50 হয়ে যাবে না তো, আমাদের 90 আপ থাকবে কিনা, আমাদের পুরাতন দিনের যে ঐতিহ্য এটাকে ধরে রাখতে পারবো কিনা। আপনারা অন্তত তাদেরকে, ছেলে মেয়েদের সাথে একটু যোগাযোগ রাখুন, তাদেরকে পরীক্ষার পর পরীক্ষা নিন, কোশ্চেন দিন। আপনি আগে কোশ্চেন দিন, 5টা কোশ্চেন দিন, যে 5টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেনে পরীক্ষা হবে, তারা কিন্তু এই 5টা কোশ্চেনের প্রস্তুতি নিবে। তারা সবসময় পরীক্ষা মানেই তারা পড়াশোনার ভিতরে থাকবে, মা বাবা তাদের সহযোগিতা করবে। এভাবেই কিন্তু আমরা প্রাথমিক শিক্ষাটাকে, স্যার, আমি আমাদের যে আসবো আবারও আপনার কাছ থেকে শুনবো আরো অনেক কথা। আমার নিজের ব্যক্তিগত তরফ থেকেও আপনার কাছ থেকে অনেক কিছু জানার এবং বোঝার আছে স্যার, শিক্ষকদের জন্য। স্যার, এই পর্যায়ে আমি আমাদের আরেকজন অতিথি আছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের রাফিয়া ম্যাম। তো ম্যাম, আপনি আপনার কাছে আসলে আমি যে বিষয়টি জানতে চাইবো, যে আপনি একজন নারী, সেই হিসেবে আমরা তো জানি আপনি একজন মাও। তো আপনি এই যে সংসারের অনেক কিছুই আপনাকে দেখাশোনা করতে হয়, এর পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং ইউটিউবের মাধ্যমে যতটুকু দেখেছি, যে আপনি ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করেন। আবার এই যে করোনাকালীন সময়ে আপনার এই যে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষতি পুষিয়ে নিতে আপনি শুধু যে নিজ টাইম লাইনে ক্লাস নেন বা আপনার উপজেলা সংশ্লিষ্ট ও আপনার অনলাইন প্ল্যাটফর্মে যে ক্লাস নেন তা না, আপনি বাংলাদেশের অনেক প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে থাকেন। তো ম্যাম, যদিও আপনার যে রাদেশে চুল বাঁধে, কিন্তু আসলে আপনি একজন নারী হিসেবে এতগুলো জায়গায় কিভাবে আপনি সময়টা মেনটেন করেন, বা আসলে কিভাবে আপনার এই চেতনা বা এই মানবিকতা বা শিক্ষাক্ষেত্রে এই অবদানে আপনার কিভাবে আপনার পথ চলাটা শুরু হলো যদি বলতেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু জানাবেন। স্যার, আমাকে জি শোনা জি জি, যাচ্ছে? শুনতে পাচ্ছি আপনি। জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন ম্যাম। আমি রাফি আহমেদ, সহকারী শিক্ষক, গ্রিনভি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আসলে যে করোনাকালীন সময়ে আমরা যে ইন্টারনেটে বাচ্চারা অভ্যস্ত হয়েছি, এ বিষয়ে আমি একটু আমার ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, শুধু করোনাকালীন এই সময়ে বিষয়টা ফ্রুটফুল হয়েছে, কিন্তু আমি এর থেকেও 1 বছর আগে, তার মানে 2019-এর মার্চ মাস থেকে ইউটিউবে ক্লাস নিয়ে আসছি। তখন আমার কাছে মাথায় এসেছিল যে আমি তো আমার স্কুলে, আমার যেহেতু স্কুলে প্লে থেকে 10 পর্যন্ত 12টা ক্লাস, আবার সেকশন রয়েছে 24টা, আবার ইংলিশ ভার্সন রয়েছে। এখন দেখা যাচ্ছে আমি যদি ক্লাস 6-এর মেয়েদের শাখায় একটা ক্লাস নেই, যদি আমি ইংরেজি ফার্স্ট পার্টি নিচ্ছি, সেটা আবার যদি সেকেন্ড ছেলেদের সঙ্গে না থাকি, তাহলে আমার কিন্তু ছেলে শিক্ষার্থীরা আমার ক্লাসটা করতে সুযোগ পায় না। ইভেন প্রত্যেক ক্লাসও আমার ইংরেজি ক্লাস থাকে না। আমার কাছে মনে হতো যে আমার কাছ থেকে প্রত্যেক ক্লাসের বাচ্চারাই পড়া শিখবে, কিন্তু এটা তো সম্ভব না, যেহেতু আমাদের অনেক বড় স্কুল, অনেক ইংরেজি টিচার। তখন আমার কাছে মাথায় আসলো যে আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটাই ভিডিও করে ইন্টারনেটে, দ্যাট মিনস আমি ইউটিউবে আপলোড করা শুরু করলাম। যদি আমি ইউটিউবে আপলোড করি, তাহলে আমার কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী আমার ক্লাস দেখার সুযোগ পাবে, তাদের সঙ্গে আমার সরাসরি ক্লাস থাক আর না থাক। আরেকটা বিষয় মাথায় এসেছে আমার, যে শুধু আমার গ্রিন ভিউই না, দেখা যাচ্ছে যে আমার গ্রিন ভিউ স্কুলটা কিন্তু শহরের মোটামুটি একটা ভালো স্কুল, শহরের একটা প্রাণ কেন্দ্র আর কি। কিন্তু আমার এমনিতেই তো চাঁপাইনবাবগঞ্জ, আমরা অনেক পিছিয়ে আছি, একেবারে সীমান্তের একটা এলাকা। তারপরেও আরো যারা গ্রামে আছে, ওই বাচ্চারা তো আমার ক্লাস থেকে কিছু শেখার সুযোগ পাচ্ছে না। আমার কাছে মনে হয়েছিল আমি যদি একটু কিছু তাদের শিক্ষা দিতে পারি, আর প্রত্যেকটা চাঁপাইনবাবগঞ্জের স্টুডেন্ট যদি আমার ক্লাস দেখার সুযোগ পায়। এখন আমার পক্ষে তার প্রত্যেকটা স্কুলে গিয়ে ক্লাস নেওয়া সম্ভব না, বা প্রত্যেকটা ছাত্রছাত্রীর আমার স্কুলেও আসা সম্ভব না। এটাও কিন্তু আমার একটা মাথায় এসেছিল যে আমি যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের টিচার হতে চাই, এই জন্য কিন্তু আমি ইউটিউবে ক্লাসগুলো আপলোড করি। সর্বোপরি আমার মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যদি মনে করে যে সে আমার ক্লাস দেখতে চায়, যাতে আমার ক্লাসটা নেওয়ার দেখার সে সুযোগটা পায়, এজন্য কিন্তু আমি ইউটিউবে কাজ করা শুরু করি। এবার ইউটিউবে কাজ করতে গিয়ে কিন্তু আমাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আসলে প্রত্যেকটা কাজের পিছনে সমালোচনা থাকে, আমাকে অনেক সহ্য করতে হয়েছে, অনেক বেশি। যদিও আমার স্কুলের প্রধান আমাকে অনেক সাপোর্ট করতেন, তবে প্রধানের
করতেন না, উনি শুধু বলতেন যে আপনি যেটা করতেছেন করেন, উনি বাধা দেননি। হ্যাঁ স্যার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা ফোন চলে এসেছিল। হ্যালো জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি, বলেন। সোহেল স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন প্লিজ একটু? জি জি ম্যাম, শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। আচ্ছা, এরপরে স্যার আমি 2019 সালের মার্চ মাসে যখন ইউটিউবে ক্লাস আপলোড করা শুরু করি, তখন আমার ছোট ছেলের বয়স মাত্র 6 মাস, আর আমার আরেকটা মেয়ে আছে, মেয়ের বয়স হচ্ছে এখন 5 বছর চলতেছে আর কি। তো দুইটাই বাচ্চাই ছোট। কিন্তু স্যার এ বিষয়ে আমাকে অনেক বেশি হেল্প করেছেন আমার হাজবেন্ড। মানে আমার হাজবেন্ডের হেল্প ছাড়া একজন মেয়ের পক্ষে মনে হয় এত কিছু সম্ভব না। ইভেন স্যার, আপনারা জেনে খুশি হবেন যে আমার লাইফের একজন অন্যতম আইডল হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্য যেমন একজন সাখাওয়াত হোসেন ছিলেন, স্যার আপনারা বলতে পারেন আমার জন্য কিন্তু আমার হাজবেন্ড লাইক সাখাওয়াত হোসেন। আমাকে সর্বোপরি যেভাবে হেল্প করা লাগে, মাঝে মধ্যে স্যার অনেক বকাবকিও করে আমার জন্যই, আমার কাজ করার জন্যই। তো উনি আমার সাথে প্রচুর হেল্প করেন। স্যার এভাবে আমি শুরু করলাম আমার ইউটিউবে ক্লাস নেওয়া। তারপর স্যার 1 বছর গিয়ে আমি স্যার একটা ট্রেনিং করলাম A2I থেকে ESDB তে। ওখানে আমার ট্রেনিং এর বিষয়টাই ছিল যে আমি অনলাইন স্কুল করতে চাই, এই বিষয়ে আমি ট্রেনিং করছি। স্যার আমার ট্রেনিংটা শেষ হয়েছিল 16ই মার্চ, আর 17ই মার্চ থেকে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়। পরে স্যার আমি যে অনলাইন স্কুলের জন্য ট্রেনিংটা করলাম, আমার এত ছোট মানুষের এই যে একটা প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু স্যার পরিস্থিতির কারণে গ্লোবাল একটা প্ল্যান হয়ে গেছে। আমাকে কিন্তু আর ব্যক্তিগতভাবে অনলাইন স্কুল প্রতিষ্ঠা করতে হইল না, যেটা কিনা আমার স্বপ্ন কিন্তু ছিল। ম্যাম, পরিস্থিতির আসলে কারণে আপনার এটা আপনার কাছ এখন থেকে যে গ্লোবাল হয়ে বিষয়টি গেছে স্যার। জানতে চাই। এখানে আমার একটু সুবিধা ম্যাম আমি, হয়েছে যে আমি যেহেতু অনলাইনে অভ্যস্ত ছিলাম, তাই আমি একেবারেই প্রথম থেকে যে কোনো জায়গায় আমি কিন্তু স্যার অনেক স্কুলের ফেসবুক ওপেনও করে দিয়েছি তাদের শুরুর ক্লাসগুলো নিয়ে, ইভেন আমার স্কুলেরও। আমি এডুকেশন প্রথম থেকে আমি কত ক্লাস নিয়েছি আমি জানি না, এখন আমি বলতে পারবো না যে আমার টোটাল ক্লাস কত হয়েছে, আমি শুধু ক্লাস নিয়েই যাই। আর স্যার চেষ্টা করি আমার ক্লাসগুলো ইন্টারেক্টিভ করার বাচ্চাদের সঙ্গে। আমি যে ফেসবুক লাইভে আছি, ম্যাম কিন্তু যে আমি বাচ্চাদের বিষয়টি কমেন্ট গুলো দেখি, আমি প্রশ্ন করি, জানতে ম্যাম চাই যে কিন্তু তারা যে কি বিষয়টি বলছে। আমার আসলে জানার স্যার ছিল যেটা যে নিশ্চয় আপনি বললেন যে একজন আপনি মেয়ে একজন হিসেবে, ইংরেজি আসলে স্যার আমার শ্বশুর শিক্ষকই বাড়ি নন। থেকে প্রচুর সাপোর্ট রয়েছে আমার জন্য। একজন মেয়ের জন্য তার ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্টটা অনেক বেশি দরকার। সাপোর্ট। ম্যাম আসলে আমার যে বিষয়টি জানা ছিল সেটি হচ্ছে যে আপনি একজন কেবল ইংরেজি শিক্ষকই নন, আপনি আইসিটি আইসিটি তো অনেক পারদর্শী এবং এ টু আই প্রকল্পের একজন আইসিটি জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। ম্যাম আসলে এই কাজ করতে গিয়ে আপনাকে তো অনেক শিক্ষকের আইসিটি বিষয়ে আপনাকে সহযোগিতা করতে হয়। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আইসিটিতে আসলে শিক্ষকদের অংশগ্রহণ বা শিক্ষকদের আন্তরিকতা কিংবা শিক্ষকদের শেখার আগ্রহ কতটুকু? না হলে আমার একার পক্ষে এত কিছু মনে হয় করা সম্ভব হতো না স্যার। তবে স্যার আমরা আসলে অনেক বড় একটা আমার স্বপ্ন, সেটা হচ্ছে গিয়ে আমি শুধু বাংলাদেশি না, আমি আসলে জানি না আমার স্বপ্ন দেখাটা হয়তো অনেক ভুল হচ্ছে, আমি বিশ্ব জয় করতে চাই। আমি আসলে ইংল্যান্ডের কুইন এলিজাবেথের কাছ থেকে পুরস্কার নিতে চাই, এরকম আমার একটা মিশন রয়েছে। এই জন্য আমি কিন্তু কাজ থেকে পিছপা হওয়ার আমার কোনো সুযোগই নেই। কারণ কোনো সময় কোনো ঝামেলা মনে হইলো আমার বারবার মনে হয় আরে আমাকে তো সেইখানে পৌঁছাতে হবে, তাহলে তো আমাকে অনেক কাজ করতে হবে। ইভেন স্যার আমি খুব ঘুমাতেও কম পাই। আমার হাজবেন্ড স্যার মাঝে মধ্যে ফাজলামি করে বলে যে ঘুম হবে না, এরকম ওষুধ তুমি প্রয়োজনে খাও, কারণ তোমাকে কাজ করতে হবে, তোমাকে অনেক কাজ করতে হবে। সব মিলিয়ে স্যার ঘুমানোর সুযোগও অনেক কম পাই। কিন্তু আমার শান্তি যে আমার ফ্যামিলির আমার প্রচুর সাপোর্ট। আর সমালোচকদের বিষয় নিয়ে স্যার আরেকবার পরে কথা বলবো। তো ম্যাম স্যার আপাতত এই ছিল আমার কাছে।
ম্যাম আসলে অনেকই ভালো লাগলো যে আপনি পরিবার থেকে সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছেন, কিন্তু আমরাও আশা করি আপনার মতন সহযোগিতা প্রত্যেকটি নারী শিক্ষকই তার পরিবার থেকে পাক। কিন্তু ম্যাম আসলে যে বিষয়টি আমি বিশেষভাবে জানতে চাই যে আপনি একজন ইংরেজি শিক্ষকই নন, আপনি একজন আইসিটি অ্যাম্বাসেডারও, এই প্রকল্পের জেলা অ্যাম্বাসেডার হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। তো এই হিসেবে আপনার জেলার বিভিন্ন শিক্ষকদের আইসিটিতে বিভিন্ন রকম সহযোগিতা এবং আচ্ছা, আমি আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন, আমাদের সুস্মিতা কর্মকার, আপনার ফরিদপুর থেকে। তো ম্যাম আমি আপনাকে বিশেষভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি আপনি একেবারেই নবাগত শিক্ষক, কিন্তু একজন নবীন শিক্ষক হিসেবে বা নতুন শিক্ষক হিসেবে আপনি আপনার আশেপাশে যখন অনেক সিনিয়র শিক্ষকরাই আপনার এই সমস্ত অনলাইন পাঠদানের আগ্রহ তেমনটি দেখা যাচ্ছে না, কিন্তু আপনি একজন নবাগত শিক্ষক হিসেবে আসলে অনলাইন পাঠদানে কিভাবে এলেন এবং আপনার এর পিছনে প্রেরণা বা সহযোগিতাটা কাদের ছিল? নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। ধন্যবাদ শিক্ষা.com, ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব এম.এ. মারুফ, নির্বাহী সম্পাদক সোহেল স্যারকে আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা আছেন, শ্রদ্ধেয় জনাব তপন কুমার মণ্ডল স্যার এবং ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব রাফি আহমেদ ম্যাডামকে। আসলে আমি সত্যি নবাগত একজন শিক্ষক। আমি আসলে এই অনলাইন ক্লাসের প্রতি আগ্রহটা জন্ম নেয় যখন আমার সিনিয়র টিচাররা আমি দেখি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যখন কিনা 17ই মার্চ সারা দেশে এই বৈশ্বিক মহামারীর কারণে সবকিছু বন্ধ হয়ে যায়। তারপর দেখি যে আমাদের জেলাতেই কিছু শিক্ষক অনলাইন কার্যক্রম শুরু করে, বাড়ি বাড়ি গিয়ে পাঠদান শুরু করে। আমি সেই থেকে অনুপ্রাণিত হই যে আমি ঘরে বসে আছি, আমারও কিছু করা উচিত। আমি যে এই সেক্টরে আসছি, শিক্ষা সেক্টরে আমার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কেও আমি জানতাম না। আমি মূলত তাদের থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি যে আমারও অংশগ্রহণ করা উচিত। কিন্তু আমরা তো সবাই প্রশিক্ষণবিহীন, তো আমাদের প্রথমে অনেক সমস্যা হয়েছিল। যেমন আমরা কিভাবে ভিডিও করব, আমাদের মোবাইল স্ট্যান্ড পর্যন্ত ছিল না, লাইটের স্বল্পতা ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল। তারপর আমাদের প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের সার্বিক সহায়তায় এবং আমাদের শ্রদ্ধেয় সহকারী শিক্ষা অফিসার জনাব শাহরিয়ার রুমি স্যারের নেতৃত্বে সকল দিক নির্দেশনায় আমরা কোনো কিছু না ভেবেই আমরা অংশগ্রহণ শুরু করি। তো প্রথম দিন তো ভিডিও করতে গিয়ে দেখা যাচ্ছিল যে যে ভিডিও করবে সে ঠিক মতো করতে পারছে না, আমি নিজেও ঘাবড়ে যাচ্ছি। কিন্তু এই জটিলতা আস্তে আস্তে কাটতে থাকে। এই অংশগ্রহণ মানে আমি যখন অংশগ্রহণ করেছিলাম তখন আমি ভাবিনি যে আমি পারবো, কিন্তু সত্যিকার অর্থে আমি আমার শিক্ষা জীবনে আমার শিক্ষা গুরুদের দেখেছি, তাদের ক্লাস নিতে দেখেছি, তারা কিভাবে আমাদের বুঝিয়েছে, কিভাবে তারা আমাদের আমরা যারা অমনোযোগী ছিলাম মনোযোগ এনেছে তাদের প্রতি, কতটা স্নেহ দিয়েছে। সেই সকল সৃজনশীল দক্ষতা কিছুটা হলেও ছিল। সেই থেকে মানে সেই সৃজনশীলতা থেকেই আমি অনলাইনে অংশগ্রহণ করি এবং আমি কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাম আমি যতটুকু জানি আপনি তো শ্রেণী পাঠদানে একদিনের বেশি হয়তো অংশগ্রহণ করার সুযোগ হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি বা আপনার কাছ থেকে শোনার সুযোগ হয়েছে, আপনি স্কুলে মাত্র একদিন জয়েন করছেন। তো আপনি ক্লাসের আপনার তেমন অভিজ্ঞতা ছিল না, কিংবা ক্লাস নেয়ারও তেমন কোনো সুযোগ সৃষ্টি হয়নি। তাহলে আপনি এই যে ক্যামেরার সামনে আপনি অনলাইনে ক্লাস নিলেন, তো এক্ষেত্রে আপনি আপনার সহকর্মীদের কিংবা আপনার প্রতিষ্ঠান প্রদানের কোনো সহযোগিতা পেয়েছেন কি?
হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আমার প্রতিষ্ঠান প্রদানের সার্বিক সহযোগিতা পেয়েছি। আমি নতুন হলেও সে আমাকে দিক নির্দেশনা দিছে যে এভাবে করো, এভাবে এভাবে করলে ভালো হবে। সে সার্বিক সহযোগিতায় আমাদের এগিয়ে দিয়েছে এই প্ল্যাটফর্মের দিকে। আর আমার সহকর্মীরা এখন বর্তমানে, প্রথম দিক দিয়ে হয়তোবা আমরা একতাবদ্ধ ছিলাম না, কিন্তু এখন বর্তমানে আমরা সকলে একতাবদ্ধ এবং আমরা আমাদের এই বোয়ালমারী উপজেলায় সকল শিক্ষকের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাথমিক শিক্ষা পরিবার গঠন করতে সক্ষম হয়েছি। এখানে কোনো হিংসা বিবাদ বা কোনো কিছু না করে আমরা সবাই সবাইকে সাহায্য করছি এবং আমরা দূরে থেকেই আমরা যোগাযোগ রাখছি যে কিভাবে কাজটা করলে ভালো হয়, কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমরা সপ্তাহে আপনি 2টা করে প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন, অনলাইন ক্লাস ম্যাম করতেছি। আপনি প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন কত তারিখে? এবং আমরা তো জানি 17 তারিখ থেকে স্কুলটি বন্ধ হয়ে গেল। স্যার, আসলে আমরা ফরিদপুর জেলা শিক্ষা অধিদপ্তরে যোগদান করি 11ই মার্চ, আর আমরা 12ই মার্চ যোগদান করি বোয়ালমারী উপজেলা শিক্ষা অধিদপ্তরে। তো সেই দিনই আদেশ কপি নিয়ে আমাদের নিজ বিদ্যালয়ে গিয়ে যোগদান করতে হয়। তো মাঝখানে একদিন তারপরের দিন ছিল আমাদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ ছিল স্কুলে। তো সেই প্রশিক্ষণে একদিন কর্মদিবস, সেখানে একদিনই আমরা সিগনেচার হয় আমার, তো সে ধরতে গেলে একদিনই কর্মদিবস। তারপর আমাদের শ্রদ্ধেয় সহকারী শিক্ষা অফিসার আসেন। আমরা তাকে বলি যে আমরা তো নবাগত শিক্ষক, আমরা একটা ক্লাসে গেলে আমরা 100+ স্টুডেন্ট পাবো, তো আমরা তাদের কিভাবে ম্যানেজ করব, আমাদের একটা প্রশিক্ষণ দরকার। তো সেদিনকে আমাদের নাম নিয়ে গেল। তো রাত্রের বেলা ফাইনালি জানতে পারলাম যে পরের দিন আমাদের বিষয়ভিত্তিক 6 দিন ব্যাপী প্রশিক্ষণ হবে ইউআরসি তে। তো তারপরের দিন 15 ফেব্রুয়ারি চলে গেলাম ইউআরসি তে। তো এটা তো 6 দিনের ছিল, 15 তারিখ আর 16 তারিখ করলাম। তো 16 তারিখই সেই নিউজটা পেলাম যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো ওখানেই ইউআরসি ওই প্রশিক্ষণটা সেটা তো আসলে তাহলে 15ই ফেব্রুয়ারি ছিল না, 15ই মার্চ ছিল কি? ও হ্যাঁ, সরি, 15ই মার্চ ছিল, 15ই মার্চ আর 16ই মার্চ। আর তারপরে তো সবকিছু বন্ধ হয়ে গেল। তো ম্যাম আসলে আপনি এই যে আপনাকে ছাত্রছাত্রীদের সম্মুখে ক্লাস নেওয়ার সুযোগ তেমনটি হলো না, কিন্তু আপনি যখন অনলাইনে ক্লাস নিতে গেলেন আমরা দেখেছি আপনাকে, আপনি হোয়াইট বোর্ড কিনেছেন, মার্কার পেন কিনেছেন, আপনি এই যে অনলাইন ক্লাসের জন্য যে সরঞ্জাম সেগুলো কিনেছেন, এগুলো কিনতে কি আসলে প্রতিষ্ঠান থেকে কিংবা প্রতিষ্ঠান প্রধান কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি কোনো সহযোগিতা করছিল, না আপনি নিজের অর্থ দিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, সেটা আমাদের প্রতিষ্ঠান প্রধান খুবই আন্তরিক। আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম, স্কুলে এসে, বাজারের পাশে স্কুলে এসে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব না, অনেক শব্দ হয়। তো আমি ম্যাডামকে বলার সাথে সাথে সে আমাকে হোয়াইট বোর্ড দিল, বেঞ্চ দিল, আর বাকি যাবতীয় সরঞ্জাম যেটা আমার মোবাইল স্ট্যান্ড, সেটার ব্যবস্থা আমি করেছি এবং আমি আমার নিজস্ব মোবাইল দিয়ে ভিডিওটা সম্পন্ন করি। তো এদিক দিয়ে ম্যাম আমি আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে আমরা আবারও যাব আমাদের শ্রদ্ধাভাজন স্যার তপন কুমার মন্ডল স্যারের কাছে। স্যার, আপনি শুনছিলেন যে আপনার এই প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেই আপনার একজন সৈনিক, নবাগত সৈনিক, সে স্কুলে শ্রেণীকক্ষে পাঠদানে তেমন সুযোগ সৃষ্টি না হলেও কাজ করছেন। নিশ্চয় আপনার এরকম সুস্মিতা কর্মকার সারা বাংলাদেশে আরো নিবেদিত প্রাণ হিসেবে শিক্ষাক্ষেত্রে ভূমিকা পালন করছে, সে সংবাদ নিশ্চয় আপনার কাছে আছে। স্যার, আপনি এও জানেন যে 17ই মার্চ থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, তখন শিক্ষার্থীদের শিক্ষাক্ষতি পুষিয়ে নিতে আমাদের শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার সংসদ বাংলাদেশ টেলিভিশনে শ্রেণী পাঠদান শুরু করলো। এর পাশাপাশি আপনার বাংলাদেশ বেতারও পাঠদান শুরু হলো। এছাড়া আপনার অনেকটা সরকারি নির্দেশনার
কিংবা কোনো রকম নীতিমালার অপেক্ষায় না থেকে শিক্ষকরাও তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে নিজস্ব টাইমলাইন কিংবা আপনার অনলাইনে আমরা দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আপনার অনলাইন ভিত্তিক নেমে চলে এসছে। সেক্ষেত্রে স্থানীয় নামে আবার কখনো নিজের টাইমলাইন কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে ফেসবুকে আমরা পেজ খুলতে দেখেছি। এছাড়াও স্যার আপনি জানেন যে স্থানীয় সরকারের সহায়তায় আপনার ডিশ কেবলের মাধ্যমেও আপনার এই যে শিক্ষার্থীদের জন্য অনলাইন পাঠদান প্রচার সম্প্রচার হচ্ছে। কিন্তু স্যার আসলে এই সমস্ত আয়োজন যাদের জন্য সেই কোমলমতি শিক্ষার্থীরা আসলে কতটুকু উপকৃত হচ্ছে বলে আপনি মনে করেন? স্যার আনমিউট করে নেন স্যার প্লিজ। স্যার মিউট করা আছে আপনার। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমে আমাদের সুস্মিতা ম্যাডামের কথাই বলি। আসলে সে যখন শিক্ষকতা হিসাবে চাকরিটাকে বেছে নিয়েছেন, আবেদন করেছেন, তখনই মনে মনে তিনি শিক্ষক হয়ে গেছেন। এবং কত চমৎকার একটি উপস্থাপনা যে একদিন মাত্র সাব ক্লাস্টারে গিয়েছেন। আসলে আপনারা হয়তো জানেন যে আমাদের সাব ক্লাস্টারটা কিন্তু একটি প্রশিক্ষণ, সাব ক্লাস্টারটা একটি প্রশিক্ষণ, একদিনের একটি প্রশিক্ষণ। এবং আয়োজক হিসাবে ওখানে এই হিসেবে ছিলেন জনাব রুমি স্যার, যিনি নিজেও একজন শিক্ষক ছিলেন, সহকারী শিক্ষক ছিলেন মাগুরার মোহাম্মদপুরে। আমার উপজেলায় উনি চাকরি করেছেন। অনেক ভালো একজন শিক্ষক, একজন প্রশিক্ষক। তো যা এবং সুস্মিতা ম্যাম বলেছে, দেখেন আমাদের শিক্ষক পরিবারটি কত চমৎকার। অনেক অফিসে অনেকে যোগদান করলে তাদের বিরোধিতা করে, অনেক ডিস্টার্ব করে, অথচ যখনই আমার সুস্মিতা যোগদান করেছে উনি বলেছেন ওনার প্রধান শিক্ষক, ওনার সহকর্মীরা তার মেন্টর হিসেবে কাজ করেছে, সেখানে তাকে হেল্প করেছে। তাকে উনি নিশ্চয়ই পাঠ্যিকা সম্পর্কে অবগত নয়। একটি পাঠ দিতে গেলে তার ওপেনিং এর কিছু কার্যক্রম আছে, তার টাস্ক টাইপ কিছু কার্যক্রম আছে, তার কিছু মূল্যায়নমূলক কার্যক্রম আছে। এগুলো একজন স্টুডেন্ট হিসাবে, নিউ কামার হিসেবে তার জানার কথা নয়। অফকোর্স মেন্টর হিসেবে তার প্রধান শিক্ষক কাজ করেছেন, তার সহকর্মীরা কাজ করেছেন। এটাই আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার। আমরা একটি টিম ওয়ার্ক করি, প্রধান শিক্ষক সহকারী শিক্ষক, আমাদের একটি টিম। আমাদের বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমটাকে সঠিক সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের একটি সিস্টেম থাকে, প্রধান শিক্ষক যেটি পরিচালনা করেন। প্রধান শিক্ষকের দক্ষতার উপরেই এই সহকর্মীগুলোকে নিয়ে চমৎকার ভাবে একটি ক্লাস চলে, একটি স্কুল চলে। অর্থাৎ একটি স্কুল চলে মানে একটি থানা চলে, একটা থানা চলে মানে একটি একটি জেলা চলে, জেলা অর্থাৎ আস্তে আস্তে আমার দেশ চলে। অর্থাৎ সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা, শিক্ষক, আমাদের ভিতরে চেইন অফ কমান্ড এবং এই মেন্টরেসের যে আমাদের সিস্টেমটা, আমরা এভাবে কাজ করি। তো যাই হোক, সরকারের যে ব্যবস্থাপনাগুলো আপনি বলেছেন যে অনলাইনে বিভিন্ন মিডিয়ায়, ডিশ কেবল, সংসদ টিভি, ইউটিউব, পার্সোনাল পেজ, ফেসবুক। প্রথমত আমি দেখেছি আমাদের অনেক শিক্ষক বন্ধু কি করেছেন, বাড়িতে একটি তাদের হয়তো আলমিরার পরে অথবা শোকেজের পরে তার শোকেজের পরে তার ফোনটি রেখে উনি ক্লাস নিয়েছেন। অনেকটা অনেক সময় অনেকটা কোনো কোনো অন্ধকার হয়ে গিয়েছে, কারো কারো ক্লাস নিতে গিয়ে দেখা গেছে আলো স্বল্পতা আছে। তারা সে বিষয়গুলো কিন্তু তাদের মনের থেকে, তাদের তাড়নার থেকে কিন্তু শুরু করেছে। যখন আমার শিক্ষকরা শুরু করেছেন তখন কি দেখা গেছে যে সরকার ওই বিষয়টিকে নজরে নিয়েছেন। হ্যাঁ, আমার শিক্ষকরা তো এগিয়ে আসছে। তখন কিন্তু তাদের এই পাঠটাকে একটি স্কুল বা অনলাইন স্কুল হিসেবে প্রত্যেকটা উপজেলায় একটি অনলাইন স্কুল স্থাপন করা হয়েছে এবং সেখানে সকল পাঠগুলোকে নিয়ে সেখানে দিয়ে সবার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে সেখান থেকে ভালো পাঠ বেছে নিয়ে ইউটিউবে পরিচালনা করা হচ্ছে, সংসদ টেলিভিশনে দেওয়া হচ্ছে। আসলে এখানে যেমন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন এগিয়ে এসেছেন, ঠিক তেমনি প্রথমে মাঠ পর্যায়ে আমার সহকারী শিক্ষকরা এগিয়ে এসেছেন। তারা নিজ উদ্যোগে ভিডিও তৈরি করেছেন, তারা নিজ উদ্যোগে ক্লাস নিয়েছেন। এইটা দেখে আমার ডিপার্টমেন্ট অনুপ্রাণিত হয়েছে। মাঠ পর্যায়ে থেকে এটা উচ্চ পর্যায়ে গিয়েছে। উচ্চ পর্যায় থেকে কিন্তু এটা আসে নাই, কারণ এর অনেক আগের থেকে আমাদের শিক্ষকরা ফেসবুকে অনেক অ্যাক্টিভ, লাইভে অনেক অ্যাক্টিভ। তারা কিন্তু এই কিছু কিছু শিক্ষক দ্বার খুলে দিয়েছে, যার কারণে কিন্তু আজকে অনলাইন স্কুল শুরু হয়েছে। হ্যাঁ, এবার আসি কেমনটা ফ্রুটফুল হয়েছে, কত কার্যকরী হয়েছে, এটা নিয়ে অনেক কথা আছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে আমাদের রাশিদাকে চৌধুরী ম্যাডাম একটি প্রথম আলোতে লিখেছেন যে এটাতে ঘাড় লেগে যায়, এটা হয়, সেটা অনেক ক্ষতি আছে, চোখের ক্ষতি হয়। হ্যাঁ হয়, কতটুকু হয়, কত সময় তারা এখানে ইনক্লুড থাকে, তাতে এতটা ক্ষতি হওয়ার কথা নয়। এর চেয়ে বেশি ক্ষতি হতো
সে যখন লুডো খেলে, সে যখন গেম খেলে, সে যখন অন্যান্য সিনেমা দেখে, ভিডিও দেখে, তখনও কিন্তু তাদের ঘাড়ের ক্ষতি, চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু কম নয়। এটা বুঝতে হবে যে একজন শিক্ষার্থীকে আমরা হয়তো 45 মিনিট 30 মিনিট আমরা মোবাইলের সামনে হোক, টেলিভিশনের সামনে হোক রাখার চেষ্টা করেছি। এটা অনেক সময় অনেক প্রবলেম হয়েছে। গ্রাম অঞ্চলে হয়তো বিদ্যুৎ নাই, অনেক কিছু এলাকা আছে, কিছু এলাকায় ইন্টারনেট নাই, কিছু গরিব এলাকায় হয়তো স্টুডেন্টদের স্মার্টফোন নাই, এটা অনেক প্রবলেম আছে। কিন্তু যেখানে আছে সেখানেও তোমার কার্যকারী হয়েছে, এটাকে তো আমি ফেলে দিতে পারি না। এবং সুযোগ যেখানে আছে সেখানে কার্যকরী হয়েছে। প্রাকৃতিক কারণে অথবা অবস্থানগত কারণে, ধরেন আপনার সাতক্ষীরা শ্যামনগর হোক বা একটু রিমোট এলাকা হোক, আমাদের চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু উপজেলা হোক, সেখানে হয়তো বিদ্যুতের সমস্যা আছে, ইন্টারনেটের সমস্যা আছে, সেক্ষেত্রে কিছু ডিস্টার্ব হয়েছে। বাট আমাদের প্রোগ্রাম সফল হয়েছে, অনলাইন স্কুল সফল হয়েছে, বিফল হয়ে নাই। আরো কারোর জন্য হয়তো তাদের দ্বার প্রান্তে পৌঁছাতে পারেনি আমরা। এটা আমাদের আধুনিকতা, সরকারের সীমাবদ্ধতার কারণে তারা এটাকে করতে পারেনি, সব জায়গায় হয়তো ইন্টারনেট পৌঁছাতে পারেনি। মানুষের সবার আর্থিক অবস্থা এত ভালো হয়নি যে প্রতিটা পরিবার একটি করে স্মার্টফোন থাকবে, এই আর্থিক সংগতি হয়তো হয়নি। আর্থিক সংগতি থাকলেও আমাদের হয়তো ইসের অভাব আছে, সচেতনতার অভাব আছে গার্জিয়ানদের, তারা ফোনটা কিনে দেয়নি বাচ্চাকে। আবার অনেকে মনে করে এই বাচ্চাকে যদি আমি এখন ফোন কিনে দেই তাহলে সে ফোনে আসক্ত হয়ে যাবে, পরবর্তীতে ফেসবুকে আসক্ত হবে, গেম খেলতে চাইবে, অনেকে এটাকে এড়িয়ে গিয়েছে কিছু ডিমেরিটস ভেবে। কিন্তু আসলে সার্বিকভাবে আমি বলবো আমাদের অনলাইন পাঠদান সফল হয়েছে এবং প্রাথমিক শিক্ষা যতটুকু স্ট্যান্ড হয়ে আছে এখনো, এটা অনলাইনের উপরেই আছে। অনলাইনে সবাই যদি শুনতে নাও পায়, সে কিন্তু আগ্রহ গোছাচ্ছে এবং দেখছে যে আমার পাশের স্কুলটা অনলাইনে করছে, তাহলে আমি স্কুলে যাই, আমার স্যাররা যে কোশ্চেন দিচ্ছেন, যে প্রশ্ন দিচ্ছেন, মোবাইলে যে যোগাযোগ করছেন, তারা সেই দিকে আকৃষ্ট হচ্ছে। এটা একটি সবাইকে মানে উদ্বুদ্ধ করারও একটি বিষয়। তারা উদ্বুদ্ধ হচ্ছে, না আমাদের স্যারদের সাথে যোগাযোগ রাখতে হবে। অনলাইন স্কুল যাদের নাই তারা টেলিফোনে যোগাযোগ রাখছে, সপ্তাহে একদিন স্কুলে গার্জিয়ানরা যাচ্ছে, তারা সেই নির্দিষ্ট জায়গা থেকে কোশ্চেন নিয়ে আসছে, নির্দেশনা নিয়ে আসছে। আমাদের টিচাররা ফেসবুক মোবাইলের মেসেঞ্জারে তাদেরকে মেসেজ দিচ্ছে, প্রশ্নগুলো লিখে পাঠিয়ে দিচ্ছে যে এই প্রশ্নটা উত্তর লিখো। এইভাবেই কিন্তু এটা সবকিছু অনলাইন স্কুল না হলেও এটা অনলাইন সিস্টেম, যে ক্লাস বাদে যেগুলো করছে, মেসেজিং করছে, টকিং করছে, এগুলো কিন্তু অনলাইন সিস্টেম। অর্থাৎ সার্বিকভাবে আমাদের অনলাইন প্রোগ্রামটি সফল হয়েছে এবং সরকার আমাদেরকে যে মাঠ পর্যায়ে আমাদের শিক্ষকের চেষ্টাটাকে তারা তুলে নিয়ে যে একটু অনলাইন স্কুল করে দিয়েছেন, একটা ইউটিউব চ্যানেলের সুযোগ দিয়েছেন, একটি সংসদ টিভি তাকে সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় নির্বাহী অফিসার মহোদয়গণ, ডিসি মহোদয়গণ যে কেবল নেটওয়ার্ক যেটা, সেটাকে রিকোয়েস্ট করে সুযোগটা করেছেন। এই জন্য কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা বলবো যতটুকু টিকে আছে, এজন্যই টিকে আছে। এটাকে সফল বলতে হবে, এটাকে বিফল বলার কোনো সুযোগ নাই। কিন্তু স্যার আপনি নিশ্চয় আমার সাথে একমত হবেন স্যার। আপনি তো জানেন যে আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের দেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। স্যার আপনি এই বিষয়টিও জানেন যে আমাদের অধিকাংশ পিতামাতা বা অভিভাবকই দারিদ্র্য সীমার নিচেও বাস করে। তো যে পিতা বা যে অভিভাবকের আপনার দিন আনে দিন খায় কিংবা কৃষি কাজ করে কোনো রকম সংসার চলে, তো এই অনলাইন পাঠদানে যদি তার সন্তানটিকে আপনার পড়াশোনার আওতায় নিয়ে আসতে হয়, তো সেক্ষেত্রে মিনিমাম তো আপনার একটা স্মার্টফোন লাগেই। কিন্তু স্যার এটি কি সম্ভব যে আপনার গ্রামের এই সকল বাচ্চাটিকে বা আপনার এই যে দারিদ্র সীমার নিচে যারা বাস করে সেই সমস্ত পিতামাতার পক্ষে কি আসলেই সম্ভব তার সন্তানকে একটি স্মার্টফোন কিংবা আপনার অনলাইন পাঠদানের সাথে কোনো না কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে সংযুক্ত করার? বা এই ক্ষেত্রে আপনার অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে স্যার? আচ্ছা, আমি আপনাকে বলবো, আপনি যেটা বলেছেন এটা অনেক বাস্তব কথা, যে আমার অনেক অভিভাবক আছেন গরিব, তাদের স্মার্টফোন কেনার সহযোগিতা নেই। কেউ ভ্যান চালক আছেন, কেউ হয়তো দিনমজুর আছেন, কেউ মৎস্যজীবী আছেন, এটা অনেক আছে আমাদের গ্রামে। অনেক, আমি এটা আমার আগের কথা বলেছি, আসলে প্রতিবন্ধকতা আছে। তারা হয়তো অনলাইন স্কুলটার সুবিধা পাচ্ছে না, কিন্তু আজকাল আমি জানি যে আমার 99% লোকের কিন্তু একটি বাটন ফোন আছে। এই বাটন ফোনে কিন্তু মেসেজ দিলেই তারা মেসেজটা পড়তে পারে। এবং আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের যখন তারা এলাকায় গিয়েছেন, তারা অভিভাবকদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, তাদের ফোনে বলেছে ভাই মেসেজ অপশনে যে দেখেন কয়েকটা লেখা আছে, অনেক অভিভাবক পড়তে পারে না, কিন্তু তার সন্তানরা কিন্তু পড়তে পারে, তারা মেসেজটা বের করতে পারে।
তারা মেসেজে স্যারের নির্দেশনাটা পেয়ে যাচ্ছে, আজকে তোমার কি পড়তে হবে, কোন সাবজেক্টের কোন বিষয়টা পড়তে হবে, কোন পৃষ্ঠাটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে। আমাদের শিক্ষকরা কিন্তু প্রত্যেক শিক্ষক বাড়িতে এক সেট বই নিয়ে গেছেন, যে সাবজেক্টে তিনি পড়ান তিনি বাড়িতে বই দেখে কোন পেজে কত পাতায় কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত পড়তে হবে, এটা কিন্তু স্পষ্টভাবে আমরা একটি নির্দেশনা আমাদের শিক্ষার্থীদের দিচ্ছি, যাতে করে তারা সেই পড়াগুলো করতেছে। আমাদের যে সহকারী শিক্ষকগুলো আছেন আপনারা জানেন, এই যারা নিউ কামার, আমার এই সুস্মিতা কর্মকার ম্যাডামের আগের যারা নিয়োগ আছেন, যারা ট্রেনিং পেয়েছে, আপনারা জানেন তারা কত চমৎকার ট্রেনিং করে, তারা ডিপিএড করেছে, এখন তারা ডিপ্লোমা কোর্স করেছে, তারা অনেক দক্ষ, তারা প্রত্যেকে এক একটা টেকনিশিয়ান। যেমন আমাদের মেডিকেলে যেমন টেকনোলজিস্ট আছে, আমি মনে করি যে আমার যারা ট্রেন টিচার, বিশেষ করে যারা ডিপিএড করেছে, এরা অনেক অনেক দক্ষ। তারা ডিপিএড থেকে যেমন তারা আইসিটি টেকনিশিয়ান হয়েছে, মানে দক্ষ হয়েছে, এমনি পাঠদানও দক্ষ হয়েছে। আমাদের একটি সুসংগঠিত চমৎকার একটি বাহিনী আমাদের এই প্রাথমিক বিদ্যালয়, এই শিক্ষক বৃন্দ, এরা যে যেভাবে পারছে। আমার অঞ্চল গরিব, আমি গরিব অঞ্চলের টিচার, আমার কিন্তু তেমনি ব্যবস্থা আছে। আমার শিক্ষক মাস্ক পরে সে নিরাপত্তা বজায় রেখে সে কিন্তু স্কুলের একটি নির্দিষ্ট স্থানে যে কি করছে, সবচেয়ে ফুটফুল হচ্ছে আমি দেখেছি যে একটি প্রশ্ন বোর্ডে লাগিয়ে দিয়ে আসছে, সেখান থেকে অভিভাবকরা এসে সময় মতো এসে প্রশ্নগুলো লিখে নিয়ে যাচ্ছে অথবা পড়াগুলো লিখে নিয়ে যাচ্ছে, কোন পৃষ্ঠায় কোন পাতা কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত পড়বে। আমার সহকারী শিক্ষকরা আমি দেখছি এইভাবে তাদেরকে মেসেজ দিচ্ছেন এবং তারা নোটটি লিখে রাখছে। আমি এই এখন করোনা কমেছে, আমি প্রায় আমি বিভিন্ন স্কুলে যাই, যেহেতু আমি নেতৃত্বে আমি কিন্তু ঘুরি, প্রতিদিন ঘুরি, বিভিন্ন অঞ্চলে যাই, বিভিন্ন উপজেলাতে যাই, স্কুলে গেলে খুবই ভালো লাগে। আমি যে এলাকায় যাই আমি বলে যাই, ভাই আপনার স্কুলে কি আজকে থাকবেন, আমি আসবো। এবং সপ্তাহে কমপক্ষে 2 দিন 1 দিন আমাদের স্কুলগুলো খোলা থাকছে, আমরা তাদেরকে পাচ্ছি। আপনি একটু খোঁজ নিয়েও আপনার এলাকাও দেখতে পাবেন যে কত চমৎকার ভাবে আমার শিক্ষকরা পড়াচ্ছেন। এবং যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, ফোন নাই, টাকা নাই, নেটওয়ার্ক নাই, এটা তো লেগেই আছে। নেটওয়ার্কের আওতায় থাকলেই তাই অনেকের বাড়িতে কিন্তু ইন্টারনেট সংযোগ নাই। 50-60 টাকা দিয়ে বা 120 টাকা দিয়ে যে একটি মেগাবাইট কিনবে, এই সামর্থ্য কিন্তু অনেকের নাই। আপনারা জানেন যে এই যে ইয়েতে আইলা গেল, এরপরে আমাদের যে মহামারী করোনা আমপান গেল, আমাদের অনেকেরই কাজ নাই, আমাদের অনেকেরই ইনকাম একেবারেই নাই। যারা ছোটখাটো দোকানদার ছিল, ফেরিওয়ালা ছিল, যারা দিনমজুর ছিল, যারা ঘাট শ্রমিক ছিল, এদের কিন্তু কাজ 8 মাস যাবৎ বন্ধ, তারা একেবারে বেকার। এর ভিতর দিয়েও শুধু বাটন ফোনটি দিয়ে কিন্তু আমরা চালিয়ে রেখেছি, আমরা মেসেজিং করে আমরা তাদেরকে শিক্ষার সাথে সংশ্লিষ্ট করে রেখেছি। অনলাইন স্কুল যাদের সামর্থ্য আছে তারা তো অনলাইনেই আছে, আর যাদের অনলাইনের সামর্থ্য নাই তারা অফলাইনে তাদেরকে সাথে আমরা যোগাযোগ করছি এবং তাদেরকে আমরা কিন্তু পড়ার সাথে সংশ্লিষ্ট রেখেছি। আমাদের 3.5 লক্ষ ছেলে মেয়ে, আমরা কিন্তু স্কুলের সাথে শিক্ষকদের সাথে আমরা তাদেরকে নেটওয়ার্কিংটা রেখেছি, আমাদের নেটওয়ার্কে তাদেরকে সরে যেতে দেয় নাই। এটাই আমাদের অর্জন বলে আমি মনে করি। এবং আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মন্ত্রী সচিব, আমার মহাপরিচালক মহোদয়দের অবশ্যই আমার শিক্ষকদের প্রাইজিং করা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, তাদেরকে অভিনন্দন দেওয়া উচিত। আপনি এমন কোন স্কুল পাবেন না যে স্কুল থেকে 1-2 শিক্ষক তারা পাঠদান করছে না, এবং কেউ পাঠদান করছে, কেউ খাতা দেখছে, কেউ প্রশ্ন করে দিচ্ছে। এভাবে কিন্তু আমরা গ্রুপ ওয়ার্ক করে, যেমন আমার সুস্মিতার মতো ইয়ং টিচার তাদেরকে পাঠদান করাচ্ছে, আমার মতো সিনিয়র টিচাররা হয়তো খাতা দেখছে, আমরা কিন্তু কেউ বসে নাই, পরস্পরে এই ক্রান্তিকালে কিন্তু আমরা আমাদের কাজটিকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন, এইখানে আমি অভিভাবকদের বলবো, তাদের কাছে আমার অনুরোধ, যাদের নেটওয়ার্কের সুযোগ নাই, আপনারা আপনাদের বাটন ফোনটি দিয়ে মেসেজটি আপনারা দেখবেন, এবং আপনি যারা পড়তে পারেন না, আমার যে সমস্ত অভিভাবক বৃন্দরা তারা তাদের ছেলেমেয়েরা পড়তে পারে, তাদেরকে হাতে দিলেই তারা ফোনটি ব্যবহার করতে পারবে। এবং অনেক পাড়ায় মহল্লায় আমার শিক্ষকরা গিয়েছেন, সেখানে তারা কিন্তু এই মেসেজ কোথায় থাকে, মেসেজ অপশন কোথায়, একটি দোকানে বসে 5 জন অভিভাবক আসছে, একটি চার দোকানে বসে সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। হয়তো পাড়ায় কোনো একটা পাড়ায় ঢুকেছে, ওখানে আমরা কিন্তু একবার জালের মতো বিছিয়ে আছি। আমরা আমাদের 100% শিক্ষকের অভিভাবক সম্পর্কে এবং শিক্ষার্থীর পরিভাবক সম্পর্কে কিন্তু প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা সচেতন, ওয়াকিবহাল। আমার কোন গার্জিয়ানটা দুর্বল, কোন গার্জিয়ানটার ফোন নাই, কে লেখাপড়া জানে না, কে আনস্মার্ট, এটা কিন্তু আমরা জানি।
অর্থাৎ আমাদের যে যেমন আছে আবার তাকে সেই রকম ট্রিটমেন্ট দিয়েছি। যার ফোন আছে তাকে ফোনের ব্যাপারে, স্মার্টফোনের ব্যাপারে সব মানে ট্রেন্ড আপ করেছি। যার স্মার্টফোন নাই, বাটন ফোন, তাকে সেভাবে করেছি। আর বাটন ফোন ছাড়া এখনো আমি পাইনি, দুই একজন যদি পাওয়া যায় তাদেরকে আমরা অন্তত বলেছি যে আপনারা সোমবারে কিংবা বৃহস্পতিবারে আপনি একটু আপনার স্কুলের সামনে যাবেন, দেখবেন সেখানে একটা বক্সে আপনার ছেলে মেয়েদের প্রশ্ন দেওয়া আছে, কাইন্ডলি একটু নিয়ে যাবেন। এভাবে কিন্তু আমরা স্যার একটি বিষয় আসলে আপনার কাছে স্যার আমি জানতেই চাই, আপনি একজন শিক্ষক হিসেবে নিশ্চয়ই যেমন আপনি আপনার শিক্ষার্থীদের কথা ভাবেন, তাদের ভবিষ্যতের কথা ভাবেন, আবার একজন শিক্ষক প্রতিনিধি বা নেতৃত্বের স্থানে থেকে আপনি অবশ্যই আপনার সহকর্মীদের নানা প্রকার সুযোগ সুবিধা বা অসুবিধার বিষয়গুলো ভাববেন। এটা তো সবসময় আমরা কামনা করি বা আপনি করেনও। কিন্তু স্যার আপনি আপনার কাছে আমার যে বিষয়টি বিশেষভাবে আসলে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে অনলাইন পাঠদান কার্যক্রম করছেন, অনেক শিক্ষকই আপনার নিজস্ব প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়েছেন কোনো রকম প্রশিক্ষণ কিংবা কোনো নির্দেশনার অপেক্ষা না করেই। তো আপনি কি স্যার আপনি নিশ্চয় কথা বলছেন সারা দেশেরই বিভিন্ন শিক্ষকদের সাথে, তো এই অনলাইন পাঠদান কার্যক্রম করতে গিয়ে শিক্ষকরা তো নানাবিধ সমস্যার সম্মুখীনও হচ্ছেন। তো স্যার আপনি আসলে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছেন বলে আপনি স্যার অবহিত আছেন, বা এই সমস্যার সমাধান কল্পে স্যার আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার এই সহকর্মীদের জন্য স্যার কি কি ভূমিকা পালন করছেন স্যার? বিষয়টি আমার একান্ত জানা ছিল স্যার। হ্যাঁ, ধন্যবাদ সোহেল ভাই, এটা চমৎকার কথা বলেছেন। দেখেন, আমার কাছে এমনও অনুরোধ এসেছে, সহকারী শিক্ষক ফোন দিয়ে বলছে স্যার আমার হেড স্যার যদি আমাকে ল্যাপটপটি দিতেন তাহলে আমি হয়তো শুদ্ধভাবে পাঠটা দিতে পারতাম। হেড স্যার ল্যাপটপটা দিতে চাচ্ছেন না, বলছেন এটা আপনি নিলে নষ্ট হলে ভাঙলে সরকারি সম্পদ, ক্ষতি হবে। আমি কিন্তু সেই হেড স্যারকে রিকোয়েস্ট করেছি, বাইরের উপজেলায় যখন হয়েছে আমি শিক্ষা অফিসার মহোদয়কে ফোন দিয়ে রিকোয়েস্ট করি, স্যার দেখেন এটাকে যদি হেড স্যাররা যদি দেন সহকারীদের, তারা কিন্তু অনেক ফ্রুটফুল, অনেক ভালো কাজ করবে। এটা কিন্তু সমাধান হয়েছে স্যার। এরপরে আমি যে লেভেলে থাকি কথা বলি, আমরা সেখানে অনুরোধ করেছি যে যারা অনলাইনে পাঠ নেবে তাদেরকে অন্তত একটু সুবিধা দেওয়ার জন্য প্রয়োজনে আমাদের স্লিপ বাজেট আছে, সেখান থেকে প্রধান শিক্ষকদেরকে যদি বলে দেওয়া হয় যে একটি পাঠ যে নেবে তাকে 500 টাকা সম্মানী দিবেন, আপনি ফান্ড বের করেন। আমরা প্রথমত আমি বলি যেটা বাস্তবতা, আমার উপজেলায় যখন শুরু হয়েছে অনলাইন পাঠ, আমাদের একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উনি চার্জে ছিলেন। আমরা বলেছিলাম ম্যাডাম এখন টিএবিলের তখন একটা সিজন ছিল, টিএবিল চলছিল, যারা আমাদের এই সহকারী শিক্ষক যারা অনলাইনে পাঠ নিচ্ছে তাদেরকে কিছু টিএবিল দিয়ে আমরা তাদের আর্থিক সাপোর্ট দিতে পারি। আমরা তাদের 1000 টাকা 800 টাকার মতো টিএবিল দিয়েছি। এবং অনেক প্রধান শিক্ষক আমরা বলেছি যে শিক্ষকের টিএবিল করার সুযোগ নাই, আমি তার প্রধান শিক্ষককে টিএবিল দিয়ে আপনাকে একটু বেশি করে দেওয়া হলো, আপনি এই বিলটা আপনার সহকারী শিক্ষককে দিয়ে দিবেন। এইভাবে কিন্তু আমরা তাদেরকে আর্থিক সাপোর্ট দিয়েছি। আর আমি আমার সচিব এবং ডিজি মহোদয় আপনার মাধ্যমে পত্রিকার মাধ্যমে আজকে এই ভিজুয়াল মিটিং এর মাধ্যমে অনুরোধ করব, যে সমস্ত আমার সহকর্মীরা আমার শিক্ষকরা অনলাইনে পাঠ নিয়েছেন অবশ্যই তাদের জন্য একটি বরাদ্দ, একটি থোক বরাদ্দ অবশ্যই দেওয়া উচিত। এবং আমাদের যে স্লিপ প্রজেক্ট আছে সেখানে স্পষ্ট করে লিখে দেওয়া উচিত যে এত টাকা বা এত পার্সেন্ট টাকা যে সমস্ত টিচাররা ভালো অনলাইনে পাঠ দিয়েছেন তাদেরকে দিতে হবে, এবং যে সমস্ত শিক্ষকরা ভালো পড়ান তাদেরকে কিছু গিফট দেওয়ার সুযোগ সেখানে থাকতে হবে। কারণ ভালো কাজের যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু ভালো কাজ বেশি দিন করতে চায় না। এই সত্যি কর্মকার যখন দেখবে যে আমি তো অনেক কষ্ট করে নতুন এসেছি কিন্তু আমার আর একজন সহকর্মী সে কাজ না করে সমান বেতন পাচ্ছে, সমান সুবিধা পাচ্ছে, সমান সবকিছুতে সমান সুবিধা ভোগ করছে, তখন সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে চাইবে। এই জন্য যে ভালো করে তাকে অবশ্যই পুরস্কারের ব্যবস্থা থাকতে হবে, একটা তাকে একটি সার্টিফিকেট দিতে হবে, অন্তত 10 জন জানবে যে না উনি ভালো টিচার। বা অ্যানুয়াল রেজাল্টের সময় হেড স্যার যদি ভালো শিক্ষককে একটি ডায়েরি কিনে দেন, একটা গিফট দেন, একটি মগ কিনে দেন, তাহলে কিন্তু অন্তত শিক্ষককে একটু ইয়ে হবে। এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমরা আসলে যেভাবে পরিশ্রম করি, আপনি দেখেন আপনি নিজে দেখবেন আইলায় স্কুল ঘর ভেঙে গিয়েছে, আমার শিক্ষক কিন্তু বসে থাকে না করোনাকালীনের বাইরের সময়ের কথা বলছি, তারা কিন্তু মানুষের পরিত্যক্ত ভবনে, গোয়ালে, কারো বারান্দায় কিন্তু ক্লাস নেয়, গাছের নিচে ক্লাস নেয়। যতই প্রতিকূল পরিবেশ আসুক আমার শিক্ষকরা বসে থাকে না এবং তারা অনেক পরিশ্রম করে। আজকে এই করোনাকালীন সময় প্রাথমিক শিক্ষাকে কিন্তু আমার শিক্ষকরাই চালিয়ে রেখেছে। সেখানে আমাদের শিক্ষকদের যে বঞ্চনাগুলো আছে
সেগুলোকে অবশ্যই সরকারের দেখা উচিত। আমার আপনি শুনলে অবাক হবেন সোহেল ভাই, আমি জানি না আপনি কোন পেশায়, যদিও আপনার হয়তো আমাদের আমি যে শুনেছি ভালো লাগলো। আমাদের শিক্ষকরা ট্রেনিং করে, আবাসিক ট্রেনিং, হাতে কলমে ট্রেনিং 1 বছর, এখন 1.5 বছর ডিপিএ ডিপ্লোমা কোর্স করার পরে তার বেতন কমে যায়। যেদিন থেকে সে ডিপ্লোমার স্কেল লাগায় সেদিন থেকে তার বেতন কমতে থাকে। ভাবতে অবাক লাগে যেটা কেমন। আমার শিক্ষকরা, আমাদেরকে একটি স্কেল আপগ্রেড করা হয়েছে আপনি জানেন, সেখানে এমন একটি মানে ভেজাল লাগানো হয়েছে, এমন একটি অস্পষ্ট কিছু ধারণা দেওয়া হয়েছে যার কারণে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া। আজকে একটি আপগ্রেড দেওয়ার পরও তার কোনো ফিক্সেশন হচ্ছে না। স্যার আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো, এই বিষয়টি নিয়ে আমি একটু বিস্তারিতই শুনবো আপনার কাছে, যে আপনার সহকর্মীদের জন্য আসলে আপনি বিষয়টি নিয়ে কি ভাবছেন, বা এর এই আপগ্রেডের জায়গাটিতে সমস্যা কোথায় কোথায়, এই বিষয়টিতে আমি অবশ্যই আপনার কাছে শুনবো স্যার। তো এই পর্যায়ে আমি একটু আমাদের আরেকজন গুণী শিক্ষক আছেন রাফি আহমেদ, আমি ওনার কাছে একটু যাব। ম্যাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ম্যাম আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে যেমন দায়িত্ব পালন করেন, আমরা জানি আপনি আইসিটিতে অত্যন্ত পারদর্শী, এবং সে কারণেই সরকারের রেটুআই প্রকল্পের আওতায় আপনি জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রেক্ষাপটে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এই আইসিটি বিষয়ে কাজ করতে হয়। তো আপনি আপনার কাজ করার সুবাদে আপনি আসলে যে সমস্ত সহকারীর সাথে মেশার সুযোগ হয়, এই আইসিটি বিষয় জ্ঞানটা অর্জন করতে আসলে কতটুকু তারা আগ্রহী? আর বর্তমানে করোনাকালীন সময়ে আপনি তো দেখছেনই যে আইসিটি বা ইলেকট্রনিক্স ডিভাইসের বাইরে আসলে কোনো কিছুই সম্ভব না। এবং আগামী যে দিনগুলো আসছে, আমাদের গত পর্বের একজন অতিথি, আমাদের একজন প্রধান শিক্ষক বলছিলেন যে আগামী খুব বেশি দূরে নয় যেদিন আপনার শিক্ষকের আইসিটি জ্ঞান না থাকলে তার হয়তো চাকরি করাটাই দুরূহ ব্যাপার হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি আপনার এলাকার বাস্তব চিত্রটা তুলে ধরতেন ম্যাম। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে একজন টিচার হিসেবে আমাকে সবসময় এরকম একটা মানসিকতা থাকতে হবে যে যখন যেটা পরিস্থিতি আসবে আমাকে সেই পরিস্থিতি মানিয়েই কিন্তু চলতে হবে। এবার স্যার আপনি আমার কাছ থেকে অনেক কঠিন একটা জিনিস জানতে চেয়েছেন। এখানে যদি স্যার আসলে আমি সত্যি কথাটা বলতে যাই তাহলে কিন্তু আমার এলাকার দুর্নাম করা হয়ে যাবে স্যার, আমি মাফ চাচ্ছি। স্যার আমি বলি, স্যার হচ্ছে আমার স্কুলটা যদিও এর আগে বললাম যে শহরের একটা প্রাণকেন্দ্র, আমাদের এখানে টিচাররা আমি জানি যে তারা ক্লাসরুমে পাঠদানে বেশ পারদর্শী, কিন্তু স্যার অনলাইনে আসতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের যে এত অনীহা, ইভেন আমার গ্রিনভিউ স্কুলের টিচাররাও অনলাইনে আসতে চান না। এবার আমাদের যে ক্লাসটা দেয়া হয়, আমাদের যেহেতু স্যার স্কুলটা বাচ্চাদের বেতনে চলে, হয়তোবা এই কারণে টিচাররা বাধ্য হয়ে শিডিউল দিনে একটা অথবা সপ্তাহে 2-3টা ক্লাস থাকে দেয়, শুধুই মাত্র স্যার আমার কাছে মনে হয় যে দায় সারানোর জন্য ক্লাসটা দেওয়া হয়। একটা ক্লাস যে যেহেতু আমাদের স্কুল পেয়েছে যে ক্লাসটা চলে, সেখানে তো প্রায় সব আমাদের স্টুডেন্টই থাকে, তাদের সঙ্গে ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ করা যায়, কারণ আমি বাচ্চাদের চিনি। ইভেন স্যার আমি বিশেষ করে চেষ্টা করি, কতদূর পারি জানি না, সারা বাংলাদেশের যেখানেই ক্লাস নিই না কেন সেখানেই বাচ্চাদের সঙ্গে পুরোটাই মিশিয়ে যাওয়ার, যে তোমরা এটা বুঝতে পারলা কিনা, এখানে উত্তরটা কি হতে পারে, একটা কম্পিটিশন দিয়ে দিই, একটা গেম দিয়ে দিই, বিভিন্ন ভাবে চেষ্টা করি। স্যার আমাদের চাপায়ের যে অবস্থা, হ্যাঁ আইসিটি ফর এডুকেশন যে অ্যাম্বাসেডর হয়েছি স্যার ঠিক আছে, কিন্তু যখন আমাদের জেলা শিক্ষা অফিসারের সঙ্গে আমি কথা বললাম যে স্যার চাপায়ের জন্য আমাদের কি করা যায়, তারপর স্যার একরকম পরে বাধ্য হয়ে বললেন যে প্রত্যেকটা স্কুলে অনলাইন ক্লাস নেওয়া লাগবে। এবার কোন কোন টিচারের কাছ থেকে আমি শুনেছি জেলা শিক্ষা অফিসারকে বলেছেন কোন হেড টিচার যে স্যার আসলে আপনি বলেছেন তো, তাতে আপনাকে বলতে পারি যে আমার স্কুলে একটা অনলাইন ক্লাস হচ্ছে, শুধুমাত্র এই জন্য আমাদের ক্লাসগুলো নেওয়া। আমাদের চাঁপাইনবাবগঞ্জের টিচাররা স্যার আইসিটিতে যথেষ্ট পিছিয়ে, সঙ্গে আমরা যে আসলে টিচার যখন যেটা পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির সঙ্গে আমাকে কাজ করতে হবে, এই বিষয়ে আমাদের স্যার যথেষ্ট অনীহা। স্যার আমাদের স্টুডিওটা মোটামুটি একটু দেখতে পাচ্ছেন, কয়েকজন টিচার অবশ্যই এসে দেখে গেছেন যে কিভাবে আমি স্টুডিওতে লাইটিং করেছি, ডেকোরেট করেছি, সব মিলিয়ে কয়েকজন দেখে গেছেন। ওইটাও মনে হয় মন থেকে না, আসলে যেহেতু জেলা শিক্ষা অফিস থেকে বাধ্য করা হয়েছে, এই জন্য করে কি আসলে স্কুল থেকে
পার ডে জাস্ট একটাই ক্লাস যায়। যেমন আমাদের গ্রিন ভিউ স্যার পার আওয়ার আমাদের 24টা বা তারও বেশি ক্লাস হতো যখন আমরা ক্লাস নিতাম। এখন হচ্ছে কি সারাদিনে 11টা ক্লাস। স্যার আমি ব্যক্তিগতভাবে নিজে এটা পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে বিশেষ করে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান এই ক্লাসগুলো প্রত্যেকদিন থাকা উচিত। যখন আমি স্কুলে থাকতাম আমার কিন্তু 6টা ক্লাস নিতে হতো, 6টার জায়গায় 5টা ক্লাস নিতে হয়েছে প্রত্যেকদিন। তো আমি বাসায় বসে প্রতিদিন 2-3টা ক্লাস কেন নিব না? এখানে আমার যাওয়া আসার সময় বেঁচে যাচ্ছে, আমাকে এত রেডি হতে হচ্ছে না, আমি বাসায় বসে কিন্তু 50 ম্যাম মিনিট আসলে আপনি বা আপনার সহকর্মীরা যাদের জন্য আসলে এই পরিশ্রমগুলো করছেন, তো আপনার সেই স্নেহের ছাত্রছাত্রী এরা এই অনলাইন পাঠদানে কতটুকু অংশগ্রহণ করছে বলে আপনি আপনার কাছে তথ্য আছে? জি স্যার। স্যার কিংবা এই আমার ক্ষেত্রে কাছে ম্যাম কিন্তু কিংবা এই ক্ষেত্রে আপনি আপনার যার যার এরিয়াতে যেমন আপনি যে স্কুলে কর্মরত আছেন, তো সেই স্কুলের আশেপাশে বা সেই স্কুলের সাথে সংশ্লিষ্ট ছাত্রছাত্রী পিতামাতা যারা আপনাদের সম্মানীয় অভিভাবক, তারা আপনাদেরকে আসলে এ ব্যাপারে কতটুকু সহযোগিতা করছেন? স্যার আমাদের স্কুলে যেহেতু সব বাচ্চার গার্ডিয়ানই অনেক বেশি সচেতন, আর ওরা যেহেতু টাকা দিয়ে পড়ে, তাই দেখা যায় যে আমরা আজকাল ফোন করে প্রত্যেকটা বাচ্চাকে ফোন করে বড়জন 50% মতো অনলাইন ক্লাস উপস্থিত করাতে পেরেছি। আর আমাদের গ্রিন ভিউ ছাড়া বাকি আশেপাশের স্কুলের অবস্থা খুবই খারাপ। আমাদের ক্লাস খুবই কম দেখে স্যার, পার্সেন্টেজে নিতে গেলে 10%ও না। আর এই বিষয়ে গার্ডিয়ানরা দেখা যাচ্ছে সত্যি কথা বলতে কি স্যার প্রাইভেট পড়াচ্ছেন, অনলাইন ক্লাসে কেউ ইন্টারেস্টেড না। আরেকটা বিষয়ও আছে অনলাইনে ইন্টারেস্টেড না হওয়ার পিছনে, আরেকটা যেটা বিষয়, যারা সচেতন গার্ডিয়ান তাদেরও একটা যে নেটওয়ার্কের খুবই সমস্যা স্যার। এই যে লাইভ ক্লাস নিতে গিয়ে স্যার পুরো ক্লাস ব্লারিং হয়ে যায়, লেখা বোঝা যায় না, সাউন্ড শোনা যায় না, তখন তারা অনেক বিরক্ত হয়। এই জন্য অবশ্যই স্যার আমি ব্যক্তিগতভাবে রেকর্ড ক্লাসও এখন আজকাল দিতেছি, রেকর্ড ক্লাসটা অনেক ক্লিন থাকে। আসলে হয় না স্যার, আমাদের 10%ও সব তো মিলিয়ে ম্যাম অনলাইন। আসলে এই 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 যে অনলাইন পাঠদান ব্যবস্থাকে এগিয়ে নিতে বা যেহেতু আপনি একটি বড় স্বপ্ন নিয়ে নিজস্ব প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা যতটুকু আমরা শিক্ষক হিসেবে ভাবছি, আমিও একটি কলেজে কর্মরত আছি, আমাকেও অনলাইনে পাঠদান করাতে হয়, কিংবা আমি আমার জায়গা থেকে আমি আমার সহকর্মীদের সহযোগিতা করি। আমি যেদিন আপনার ক্লাসগুলো রেকর্ডিং হয় আমি নিজে হাতেই সবকিছু রেকর্ডিং করে নিয়ে আসি, এবং সেটি সম্প্রচারও অনেকটা বলা যায় যে আমিই করি ম্যাম। তো এক্ষেত্রে এক এক প্রতিষ্ঠানে এক একজন এক্সপার্ট থাকবেন, তার সহযোগিতা তার সহকর্মীরা পাবে, এটা যেমন ঠিক আছে, কিন্তু আগামী দিন গুলো তো আপনার আইসিটির বাইরে আসলে কোনো কিছু ভাবাই যায় না। তো এক্ষেত্রে আপনার শিক্ষকদেরকে এই যে আইসিটিতে আপনার দক্ষতা কিংবা অনলাইন ব্যবস্থা কিংবা আপনার রেকর্ডিং এর মাধ্যমে আসলে শিক্ষকরা তো আপনার শ্রেণীতে পাঠদান করতে অভ্যস্ত ছিল। আমরা এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এই শব্দগুলো চলচ্চিত্র কিংবা নাটকের মাঝে দেখতে পেয়েছি বা শুনেছি। সেই শিক্ষকরা এখন আপনার এই যে নতুন প্রফেশনে বা নতুন ব্যবস্থাপনায় যে বিবর্তন ঘটেছে, তো আপনি আসলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি প্রত্যাশা করেন যা বাস্তবায়ন হলে আগামী দিনে অনলাইন সহ এই আপনার নতুন পদ্ধতিতে পাঠদানটা আরো গতিশীল ও বেগবান হতো, কিংবা শিক্ষকরা সহযোগ আন্তরিকভাবে আপনার এই যে এই ব্যবস্থায় অংশগ্রহণ করার জন্য আপনার আরো সাহস পেত? স্যার থ্যাংক ইউ স্যার। আসলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্যার আমি অনেকবারই ট্রাই করেছি, বিশেষ করে জেলা শিক্ষা অফিসার আর ডিসি স্যারের সঙ্গে। যেহেতু জেলা প্রশাসনের আমাদের স্কুলটা, এই সুবাদে ডিসি স্যারের সঙ্গেও মাঝে মধ্যে কথা বলার সুযোগ পেয়েছি। আসলে স্যার কোন একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে আমাদের যথেষ্ট শিথিলতা আছে। আমাদের এখানে একটা যে চাপাইটা আমরা এত পিছিয়ে আছি, আমাদের এগিয়ে নিতে হবে। ইভেন আমাদের যে ডিস চ্যানেলে ক্লাস দেওয়ার বিষয়ে যে বলা হয়েছিল, আমরা এটাও স্যার বাস্তবায়ন করতে পারছি না। আসলে প্রবলেম স্যার আমাদের সবারই। ইভেন আমাদের টিচারদের মেন্টালিটিতেও অনেক সমস্যা রয়েছে স্যার। স্যার কেউ অনলাইনে বিশেষ করে কাজ করতেই চায় না। আর আরেকটা বিষয় স্যার, অনলাইনে যে আমিও নিয়েছি স্যার এর আগে প্রায় 1-1.5 ঘন্টার একটা ফেসবুক পেজে যে লাইভ ক্লাস নিয়েছি। যখন আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছে, কারণ আমার স্টুডেন্ট ছিল। কিন্তু স্যার আমি যে ক্লাসটা যে মুহূর্তে নিলাম,
লাইভ, ওই মুহূর্তে যখন যে স্টুডেন্ট জয়েন করতে পারেনি যে কোনো কারণে, সে যখন পরবর্তীতে আমার ক্লাসটা দেখতে চায়, এখানে বেশ কয়েকটা প্রবলেম রয়েছে স্যার। যেমন আমার একটা ক্লাস 1.5 ঘন্টারও আছে লাইভ ক্লাস, তাহলে পরে যখন আমি যদি আমার 1 মাস আগে 1.5 ঘন্টা ক্লাসে এখন ঢুকতে যাই, একটা সমস্যা হচ্ছে যেহেতু ফেসবুক পেজে শেষের দিকের ক্লাসে যাওয়া শোটা আমি সার্চ করে পাই না। দ্বিতীয়ত 1.5 ঘন্টার ওই ক্লাসে আমি অনেক কমেন্ট করেছি অনেক বাচ্চাদের সঙ্গে, সেই সময় ক্লাসটা ইন্টারেক্টিভ ছিল, কিন্তু পরবর্তীতে তো আমি এখন কিন্তু আর অন্যজন কি কমেন্ট করেছিল কি পড়েছিলাম অন্যজন কিন্তু সব শুনতে চাইবে না। এজন্য আমার কাছে একটা বিষয় মনে হয় স্যার, যদি কিনা আমরা ইউটিউবে নিয়ে আসতে পারি, ফেসবুক পেজ থেকে আমাদের অনলাইনটাকে ইউটিউবে নিয়ে আসতে পারি। ইউটিউবে হয় একটা কি স্যার, যদিও ইউটিউবটা নেটের দিক থেকে অনেকটা এক্সপেন্সিভ, কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল আছে স্যার, এখানে প্রায় 400 ক্লাস আছে। আপনি চাইলে স্যার 1 সেকেন্ডের মধ্যে আমার যে কোনো ক্লাসে চলে যেতে পারবেন, এখানে কিন্তু খুব বেশি সমস্যা হয় না। এখানে আমি প্লেলিস্ট করে রেখেছি, ইউটিউবে ব্যাকের ক্লাসগুলো যেতে তেমনটা নেটের যে চাকাটা কিন্তু ঘুরে না, এত প্রবলেম হয় না। আর স্যার ইউটিউবের ক্লাসগুলো কিন্তু আমরা চেষ্টা করি যত কম সময়ে 5-7 মিনিট বা 10 মিনিটে একটা টোটাল বিষয় বোঝানোর চেষ্টা করি, যেটা স্যার ফেসবুক লাইভে গেলে 1-1.5 ঘন্টা লেগে যায়। তাহলে স্যার যেহেতু নেক্সট টাইম যখন একটা বাচ্চা দেখবে তখন কিন্তু একটা 1.5 ঘন্টা ক্লাস দেখার ধৈর্য থাকবে না, শুধুমাত্র যখন নিচ্ছি তখনই ওই ক্লাসটা ফ্রুটফুল, কিন্তু সারা জীবন না। কিন্তু আমি যদি ইউটিউবে একটা 15 মিনিটের ক্লাস নিই, 15 মিনিটে অনেক তথ্য দেওয়া যাবে, আর এই ক্লাসটা যে কোনো সময়ে যে কোনো বাচ্চা দেখলে তার অনীহা আসবে না স্যার। এটা একটা আমার পার্সোনাল ভিউ আর কি, যদি আমরা ফেসবুক থেকে ইউটিউবে যেতে চাই। আচ্ছা, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করছি স্যার একটা বিষয় কি বলবো। আমি যখন স্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাম্বাসেডর হইলাম, আমাদের ফেসবুক গ্রুপে মানে আমাদের স্কুলের যে গ্রুপ সেখানে পোস্ট করলাম, যেহেতু আমি মনে করি আমাদের শহরের স্মার্ট টিচার গুলো গ্রিন স্কুলে রয়েছে। আমি যখন শিক্ষক বাতায়নের সেরা অধ্যাপক হইলাম, আমার গ্রুপে পোস্ট করলাম, আমি স্যার কি বলবো নিজেদের কথা, আমি একটা অভিনন্দনও পাইনি আমার কোনো টিচারের পক্ষ থেকে। আমার গ্রিন বিয়ের টিচাররা যেহেতু চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বেশি স্মার্ট টিচার, কিন্তু ওরা মনে হয় আসলে বুঝতেই পারেনি যে জেলা অ্যাম্বাসেডরটা কি, অথবা শিক্ষক বাতায়নের যে ম্যাম উদ্ভাবক হয়েছে এই জিনিসটা কি, এমনকি স্যার বুঝতে চানো না। আমি স্যার অনেক ট্রাই করেছি, বরং আমাকে অনেক সমালোচনা করা হয়। অবশ্যই আমি স্যার অনেক সমালোচনা কাটিয়ে উঠেছি, সমালোচনা যে কি পরিমাণে সমালোচিত হয়েছি স্যার, পরে এটা বলেই আমি মানে সান্ত্বনা পেতাম আর কি, যে যার একটু হলেও যোগ্যতা থাকে তাকে সমালোচনা করা হয়। এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করে করে স্যার এত বাধার মধ্য দিয়ে আমার এগিয়ে আসা আর কি স্যার। তো স্যার আমি চাপাই নিয়ে বেশ চিন্তিত, খুবই বেশি চিন্তিত। তবে আমি ব্যক্তিগতভাবে স্যার যখন যে সময়ে যা কিছু করা দরকার সেটা করতে আমি রাজি, তাতে সেটা যতই কঠিন হোক না কেন স্যার। আর আমি ম্যাম হেল্প হতাশ করতেও চাই। ম্যাম হতাশ হবেন না, নিশ্চয় আধার কেটে আবার আসবে আলো। আপনার মতন অনেক শিক্ষক এবং শিক্ষিকায় এগিয়ে আসবেন, আপনাকে সহযোগিতা করবেন এবং আপনার কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে, তারা অবশ্যই আপনার কাছ থেকে সেটা গ্রহণ করবেন এবং শেখার চেষ্টা করবেন। এবং আগামী দিনে আইসিটি শিক্ষা বা আইসিটি ব্যবস্থাপনা শিক্ষা ক্ষেত্র এগিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জে, সে প্রত্যাশা রাখি। তো ম্যাম আসলে আমি আসবো আপনার কাছে। তো এই পর্যায়ে আমি সুস্মিতা কর্মকারের কাছে যাব। ম্যাম আপনি আছেন আমাদের সাথে, তো আমি আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই যে এই করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি যে বিদ্যালয়ে আছেন, তো সেখানে আর কি কি ধরনের পদক্ষেপ আপনি আপনার নিজ উদ্যোগে নিয়েছেন? আমি যেহেতু নবাগত শিক্ষক, আমাকে আমাদের প্রতিষ্ঠান প্রধান অতটা চাপ দেয়নি। তবে লাস্টের দিকে আমি একটা ক্লাসের দায়িত্বে আছি, সেটা হচ্ছে ক্লাস 1-এর। সেখানে আমাকে 139 জন স্টুডেন্টকে ফোন দিতে হয়। তো দেখা যাচ্ছে যে অভিভাবকদের ফোন দিলে অভিভাবকরা অনেক সময় বাইরে থাকে। তারপরে ক্লাস 1-এর বাচ্চার সাথে আমি কি কথা বলবো, তাদের কি বলে বুঝাবো, হয়তো তার মার সাথে কথা বলতে হয়। এভাবে পড়া দেয়া আর নেয়া, মানে এটা দুইটাই হচ্ছে আমাদের জন্য অনেক কষ্টকর। তো আমি দেখলাম যে আমার গ্রামে অন্ততপক্ষে যে কয়জন আছে ক্লাস 1-এর, আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে দেখাতে পারি। আমার আমি যে আমি আমি এটা আমার বাবার গ্রাম, তবে এখানে আমরা ছোটবেলা থেকে বড় হইনি, আমরা শহরে বড় হইছি, এখানে অনেককেই চিনি না।
তো আমার যেহেতু নতুন টিচার, সেহেতু বাড়ি গিয়ে বাড়ি বাড়ি যে যাচ্ছি সেখানেও মানে বিভ্রান্ত হচ্ছি, যে পরিচয় দিতে হচ্ছে যে আমি নতুন টিচার তোমাদের, তারপরে বসো, সামাজিক দূরত্ব মেনে তাকে পড়া দিচ্ছি, আবার পরের সপ্তাহে যেয়ে পড়া নিচ্ছি। তো এমন করে করে অনেক বাড়ি ঘুরছি। তো অভিভাবকরা অনেক খুশি এতে, যে একজন শিক্ষক এসেছে বাড়ির উপরে আহ শিক্ষার্থীকে দেখাতে। তো এই কাজগুলো অনেকেই করে না। তো আমি বলছি যে আমি ফোন দিয়ে তাদের কতটুকু বোঝাতে পারবো, ছোট বাচ্চা। তাই আমি এই পদক্ষেপটা নিলাম নিজ গ্রামে, যে নিজ গ্রামে যে কজন আছে আমি তাদের একটু দেখাতে চাই। তো এদিকে আমি অনেক উৎসাহ পেয়েছি আমার প্রধান শিক্ষকের কাছ থেকে। অনেকে অন্যভাবে নিছে বিষয়টা, কিন্তু আসলে ছোটবেলা থেকে এই মানসিকতা নিয়ে বড় হয়েছি যে আমি যদি কারো ভিতর ভালো কিছু পাই আমি সেটা গ্রহণ করব, আর যদি ভালো কিছু না পাই সেটা বর্জন করব। তো আমরা নবাগত শিক্ষক, আমরা অবশ্যই ভালোটা গ্রহণ করব, অবশ্যই খারাপটা বর্জন করব, আমরা সামনে এগিয়ে যাব। আর আমরা শিক্ষক হয়ে আমাদের তো নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে একটা স্টুডেন্টের কাছে মানে শিক্ষার্থীদের কাছে কিভাবে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায়। আজকের শিশুই তো ভবিষ্যতে অনেক বড় হবে, একটা বড় বড় জায়গায় যাবে। আমরাও একদিন ছোট ছিলাম, আমরাও আজকে এই পজিশনে আসছি। তো আমি বুঝতে পারি যে একটা বাচ্চা ছোট সময়ে, মানে এই যে ক্লাস 1-এর বাচ্চাটা, তো কিছু কিছু জায়গায় যে দেখতেছি যে অনেকেই পড়াশোনায় অনেক মনোযোগী, অনেক ভালো পারতেছে, কিন্তু অনেকে অক্ষর পর্যন্ত চিনতেছে না। তো আমি আমার সবাইকে এক ধরনের পড়া দেওয়া সম্ভব হচ্ছে না। যে অক্ষর চিনতেছে না তাকে আমি বাড়ির কাজের মত মানে বাড়ির কাজ দিচ্ছি, হাতে লিখে দিয়ে আসতেছি যে এইগুলো এইগুলো অক্ষর চেনার জন্য বিভিন্ন অক্ষর খাতায় লিখে দিচ্ছি, যে সামনে সপ্তাহে এসে দেখবো তুমি এই অক্ষরটা 5 বার লিখবা, তুমি ঠিক মতো মনোযোগী হবা পড়াশোনায়। আর যারা কিনা অল্পতেই আগ্রহ মানে একসেপ্ট করতে পারতেছে, তো তাদের আমার সমস্যা হচ্ছে না পড়াতে। আর বাদ বাকি আশেপাশের গ্রাম আমি তেমন চিনি না, আমি তাদের ফোন দিচ্ছি। আর আমাদের রেজিস্টার খাতা মেনটেন করা হচ্ছে, এটাই স্যার। অবশ্যই সাদাকে সাদা কালোকে কালো বলবেন এবং ভালোটা গ্রহণ করবেন, খারাপটা বর্জন করবেন। নবাগত শিক্ষক হিসেবে আমরা সেই প্রত্যাশা করি এবং সিনিয়রদের দিক নির্দেশনা মেনে চলবেন। তবে সবগুলোই নাই, যেগুলো ভালো সেগুলো অবশ্যই গ্রহণ করবেন। আর যেগুলো আপনার শিক্ষকতা পেশা কে কালো কালিতে ঢেকে দিবে সেগুলো নিশ্চয়ই পরিহার করবেন এবং আপনি এগিয়ে যাবেন আপনার অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের মাধ্যমে বা তাদের শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করার মাধ্যমে। আমি আসবো, আপনি থাকবেন আমাদের সাথে। তো এ পর্যায়ে আমি স্যারের কাছে যাব। স্যার, আপনি আছেন আমাদের সাথে। আমরা করোনায় শিক্ষা নিয়ে এবং শিক্ষকের অবদান নিয়ে আপনি নিজেও অনেক কথা বলেছেন, আমাদের ম্যামেরাও অনেক কথা বললেন, আমরা আরো শুনবো স্যার। কিন্তু এই পর্যায়ে স্যার আমি আপনার কাছে একটু ব্যতিক্রমধর্মী বিষয়ে যাব, আমাদের শিরোনামের বাইরেও। যেহেতু আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষার্থীদের কথা ভাবেন, তেমনি আপনি একটি প্রাথমিক শিক্ষায় বড় প্ল্যাটফর্মের একজন অভিভাবক বা কর্তা ব্যক্তি। আপনি নিশ্চয় আপনার পরিবারের সকল সদস্যদের কথা ভাববেন, কিংবা আপনার এই সদস্যদের পরিবারের বাইরেও যারা আপনার সহকর্মী বা সহযোদ্ধা হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষায় অনন্য ভূমিকা স্থাপন করছে, তাদের কথা নিশ্চয়ই ভাববেন বা আপনি সেই অনুযায়ী দিনরাত পরিশ্রম করে চলেছেন, আমরা জানি। স্যার, আমাদের কাছে আমাদের একজন অতিথি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে ডিপিএড পাশ করলে বেতন কমে যায় কেন? এটা খুবই দুঃখজনক। স্যার, আপনি স্কুলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তার প্রশ্নটা। ডিপিএড পাশ করলে বেতন কমে যায়, এটা খুবই দুঃখজনক। স্যার, আমি প্রথমেই যদি আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে আসলে জানতে চাই স্যার। স্যার, আনমিউট করে নেন প্লিজ স্যার। ধন্যবাদ শৈল ভাই। এটি যেমন আপনি বলছেন দুঃখজনক, এটা অত্যন্ত আপত্তিজনক, এটা অত্যন্ত অসম্মানজনক।
পৃথিবীর কোথায় দেখেছেন একটা মানুষ ট্রেনিং করলে 1.5 বছর ধরে একটি প্রশিক্ষণ নিচ্ছে, সেটাকে ডিপ্লোমা সমমানের, তার বেতন কমে যাচ্ছে? আমার ডিপার্টমেন্টে কোনো মাথা ব্যথা নাই কিছুই। এটা নিয়ে আমি বছরের পর বছর 5 বছর চিল্লে পাল্লা করে যাচ্ছি। ওই ডিজি অফিসে সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয়ের সামনে আমি ভিডিওতে ডিসপ্লে করে দেখিয়েছি বোর্ডে যে দেখেন কিভাবে বেতন কমে যায়। ইভেন দেন এটা যখন শুরু থেকে, আমি যখন সিনেট করেছি তখন আমার বেতন কমেছে 2 বছর, তারপরে আস্তে আস্তে বেড়েছে। কিন্তু বর্তমানে 15 সালে যে স্কেলটি দেওয়া হয়েছে, এটা কাদের জন্য কেমন হয়েছে জানি না। আমরা যারা তৃতীয় শ্রেণীর কর্মচারী, এই যে লক্ষ লক্ষ কর্মচারী, আমাদের জন্য একটি শুভঙ্করের ফাঁকি হয়েছে। এটা প্রবাদ আছে যে কেমন মাছ পাচ্ছে, প্রচুর মাছ পাচ্ছি, কিসে রাখছো? তো বদলায় রাখছি। যদিও মিডিয়ার মাধ্যমে এত কথা আমার বলতে হচ্ছে, অত্যন্ত দুঃখজনক যে আমাদেরকে শুভঙ্করের ফাঁকি। আপনাকে যে প্রশ্ন করেছে অলিউল ভাই, এরা এক ঝাঁক তরুণ, তারা আমার সাথে কথা বলেছে। 15 সালে যখন জাতীয় স্কেল দিয়েছে তখন ইনক্রিমেন্ট হয় মূল বেতনের 5%। এই যে 5% যখন তার ডিপিএড পরে যখন তাকে নিম্ন ধাপে ফিক্সেশন করা হয়, অত্যন্ত একটা কি বলবো, অপমানজনক, অসম্মানজনক একটি চেতনা নিয়ে এই আমাদের আমলারা এই কাজটি করেছেন যে ট্রেনিং এর পরে তার বেতনটি নিম্ন ধাপে ফিক্সেশন করতে হবে। কেন? আজ এই নিম্ন ধাপে ফিক্সেশন করার ফলে বাংলাদেশের 3.5 লক্ষ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, তারা যুগের পর যুগ নিষ্পেষিত হয়ে আসছে। যত শোষণ করা যায়, যত কৌশলে বোকা বানিয়ে রাখা যায় এই নিরীহ প্রাণী, যাদের দাঁত নেই, নখ নেই, কামড়াইতে পারে না, ছুঁইতে পারে না, শিক্ষক নামের একটি গোষ্ঠী, যারা গায়ে শিক্ষক নামের একটি চাদর দিয়ে থাকে, বেশি কথা বলতে পারে না, আন্দোলন করতে পারে না, কটু কথা বলতে পারে না, তার জন্য তাদেরকে চমৎকার ভাবে ঠকানো হয়। এটা অত্যন্ত দুঃখজনক এবং একটি শিক্ষক সমাজের জন্য অপমানজনক, একটি জাতির জন্য অপমানজনক। আপনি এই অলুলদের কাছে খোঁজ নিয়ে দেখতে পারবেন তাদের হাজার হাজার টাকা বেতন কমে যাচ্ছে। এবং আমি একটি হিসাব দেখেছিলাম যখন মন্ত্রণালয়ে আমাদেরকে মিটিং এ ডাকা হয়েছিল শিক্ষক নেতা হিসাবে, যে একজন শিক্ষক, আমার ফেসবুক আইডিতে এখনো আছে, যদি 16 বছর চাকরি করে এই বর্তমান বেতন স্কেলে, সে ডিপিএড করার পরে 16 বছরে তার 2300 টাকা বেসিক কম পাবে। আর যে ট্রেনিং করবে না, সে তার বেসিক 2300 টাকা বেশি হবে। অর্থাৎ যখনই উচ্চতর গ্রেডে যাচ্ছি সম্মান দেখাচ্ছে, তো তোমার একটা গ্রেড বাড়িয়ে দিলাম, বাট বেতন যে 16 বছরে 2500 টাকা নাই, আর যে ট্রেনিং করছে না তার বেতন বেশি হচ্ছে। তাহলে কেন আমরা ট্রেনিং এ এটা যাব? এটা যুক্তি দিয়ে এবং সবকিছু দিয়ে আমরা বুঝিয়েছি। এবং ইভেন দেন আমার এই যারা ইয়ং জেনারেশন এসেছে, এরাও কিন্তু এখন ফিক্সেশন বোঝে, চমৎকার ভাবে তারা উপস্থাপন করছে জাতির সামনে। এটাতে আমার ডিপার্টমেন্ট এবং গোটা বাংলাদেশের জাতির লজ্জা পাওয়া উচিত। আমার মনে হয় যে এক্ষুনি যেমন ধর্ষণের আজকাল কি মৃত্যুদণ্ড দিতে হবে, সংসদে পাশ করার সময় একটি অর্ডিন্যান্স জারি করছে। আমার সরকার কি বোঝে না এই জাতিটাকে কারা গড়ে তোলে, এই জাতিকে কারা চাঙ্গা করে? এই যারা স্কুলে যে কথা বলতে পারে না, আমার এই যে সুস্মিতা বলেছেন যে আমি ফোন দিই, আমার ওই বাচ্চা তো কথা বলতে পারে না, তাকে কে স্কুলে যখন আমরা থাকি তার নাক দিয়ে ময়লা পড়ে, তার অনেক সময় পায়খানা করে পড়ে, প্রচ্ছাপ পড়ে, কারা দেখেটা? এই জাতিকে কারা জাগ্রত করে বলেন? তারা যে ঠকছে বিষয়টি বারবার জানানো হচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, কর্ণপাত করছে না। মুখোমুখি বসেছি, মাত্র 2 ফুট দূরে মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ওনারা বলেছেন শতভাগ পদোন্নতি দেওয়া হবে। যখন নিয়োগ বিধি 2019 এটা চালু হয়েছে, সেখানে আমি দেখতে পেলাম কি সেই পদোন্নতি 65%ই আছে। অথচ মন্ত্রী মহোদয় একটা কথা বলেছিলেন যে আমি বেতন বাড়াইতে আমি পারবো না, বাট পদোন্নতি দিতে তোমার পয়সা খরচ হবে না, আর অন্য কারো অনুমতি লাগবে না আমার ডিপার্টমেন্টের, আমি তোমাদের কথা দিচ্ছি পদোন্নতি 100% দেবো। কথা তিনি রাখেননি। আমাদের মন্ত্রী একটা ডিপার্টমেন্টের সভাপতি, মা বাপ বলতে হবে, প্রধানমন্ত্রীর পরেই তার অবস্থান, কেন তিনি রাখেননি? জাতিকে তিনি অপমান করেছেন, শিক্ষক জাতিকে। তিনি এখন আমাদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আমাদের সাবেক মন্ত্রী মহোদয়। এরপরে আমাদের বর্তমান সচিব মহোদয় বারবার বলেছেন আমি শতভাগ পদোন্নতি দেব, কিন্তু সেই নিয়োগ বিধি 19 সংশোধন আজও হয়নি। কি হলো? ওনার চাকরি আছে আর সীমিত 1 সপ্তাহ, হয়তো 10 দিন, জানি না কি হবে। আপনারা জানেন আমাদের চলতি দায়িত্ব হচ্ছিল, এবং কোন কোন শিক্ষক, আমি 26 বছর পরে পদোন্নতি পেয়েছি, কোন শিক্ষক 30 বছর হয়েছে পদোন্নতি পাইনি এখনো, যেগুলো ফরওয়ার্ড উপজেলা। পদোন্নতির কাগজ ঢাকায় আছে। গত 30 তারিখে একটি সার্কুলার জারি হয়েছে, নিয়োগ বিধি 19 অনুযায়ী
নতুন করে গ্রেডেশন তালিকা দেওয়া করতে হবে। এই এই আলোচনা চলাকালীন আমি খবর পাইলাম ঢাকা থেকে, দেখছেন আমি ফোনে কথা বলছিলাম, যে সকল নিয়োগ বিধি ফেরত, গ্রেডেশন ফেরত দেওয়া হচ্ছে, নতুন করে 2019-এর নিয়োগ বিধির আলোকে করতে হবে। 2019-এর নিয়োগ বিধির আলোকে করলে তার কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। আর যে জিনিসটি এটা আদেশটি জারি হওয়ার আগে চলে গেছে সেটিকে আবার ব্যাক দেওয়া হচ্ছে। তাহলে আমার সচিব মহোদয় বলেছেন যে আমি যাওয়ার আগে পদোন্নতি দিয়ে যাব, হয়তো ওনার জেলাটা উনি পারবেন, ওনার ভয়ে হয়তো মাগুরা জেলা সাথে সাথে ফরওয়ার্ডিং গ্রেডেশন চেঞ্জ করে দিবে। বাট ভাবেন তো 64টি জেলা, 64 জন ডিপিও, কয়েক হাজার টিও, তারা তো এটা বিভ্রান্তিতে ভুগবে। এক একজন এক এক ধরনের ব্যাখ্যা করে, আপনি অবাক হয়ে যাবেন। আমার মন্ত্রণালয় অধিদপ্তর যখন একটি চিঠি দেয়, আমার শিক্ষা অফিসার মহোদয়গণ, আমার ডিপিও মহোদয়গণ চিঠির ব্যাখ্যাই করতে পারেন না, তারা অপব্যাখ্যা করেন, ভুল ব্যাখ্যা করেন, মিশ্র ব্যাখ্যা করেন। আমার জাতি, আমার শিক্ষক সমাজ বিভ্রান্ত হয়, তারা এটাকে অপব্যাখ্যা হয়, কখনো ভুল ব্যাখ্যা হয়, এরপরে কি বলা হয়, স্পষ্টীকরণ চাওয়া হয়। আমাকে আমার 5-এর এক ছেলে আমাদের আলোচনা শুনে বলছে, স্যার এবার পরীক্ষার সময় অঙ্ক স্পষ্টীকরণ করে দিতে হবে, কিন্তু আমরা বুঝতে পারি না আপনারা কি এলোমেলো লেখেন, স্পষ্টীকরণ করবেন, আমরা অঙ্ক পেরে যাবো স্যার। বুঝলেন, আমার ডিপার্টমেন্ট এমন ভাবে চলে। এক একজনকে সীমিত সময়ের জন্য এখানে ডেপুটেশন দেওয়া হয়, পোস্টিং দেওয়া হয়, আমাদের ডিপার্টমেন্টের কেউ সেখানে থাকে না। যারা শিক্ষা ডিপার্টমেন্টে চাকরি করে, আমার একজন টি ও ডিপি পর্যন্ত হয়ে ওরা চাকরি জীবন শেষ হয়, বড়দের এডি হতে পারে। নীতি নির্ধারণী যে জায়গা, সেই জায়গায় আমার এই প্রাথমিক শিক্ষার সাথে জড়িতরা কেউই যেতে পারে না, বিধায় আমাদের প্রাথমিক শিক্ষার কোনো উন্নতি হয় না। একজন ভালো মন্ত্রী এখানে দেওয়া হয় না, একজন স্মার্ট জাতীয় সচিব এখানে দেওয়া হয় না। আমরা কেন অবহেলিত, যারা আমরা এই দেশটাকে গড়ি। আপনি আপনার মাধ্যমে বলতে চাই, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, শিক্ষকদের আগে প্রয়োজন, কারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশ একমাত্র আমরাই করতে পারি। আমরাই সেই ব্যক্তি যে অনেক ম্যাজিস্ট্রেটের ছেলে, অনেক ডিসির ছেলে ডিসির কথা শোনে না, তার প্রাইমারি স্কুল শিক্ষকের কথা শোনে, তার হাই স্কুল শিক্ষকের কথা শোনে। স্যার বলেছে এটা, বাবা তুমি এটা বলো কেন? আজকে তাদেরকে কিন্তু বোকা মনে করে, কিন্তু সে প্রাইমারি স্কুলে যখন পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে বোকা থাকে, স্যারকে অনুকরণ করে। যে একটা বড় চেয়ার পেয়ে যায়, সে ওই স্যারগুলোকে বোকা মনে করে। প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমাদের এই শিক্ষকদের আগে পুষত চাউল ডাউল দিয়ে, কলা কচু লাউ দিয়ে, এখন কিছু বেতন দেয়, আমাদের সেইভাবেই তারা মূল্যায়ন করা শুরু করেছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে একটা টক শোতে গেছিলাম এটিএন বাংলায়, উনি বললেন আমার প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন ছিল 37 টাকা, 40 বছর আগে। 37কে 40 দিয়ে গুণ দেন, কয় টাকা হয়? তার চেয়ে আপনাদের বেতন বেশি। এত বেতন লাগবে কেন? খালি বেতন করেন। আমরা কোথায় আছি ভাই? তার মাধ্যমে জানাতে চাই, আমাদের এই ডিপিএড শিক্ষকদের যে বেতনটা কমে গিয়েছে, সিনিয়র বেতনটা কমে গিয়েছে, এটা বকেয়া হিসেবে আমি সরকারের কাছে অনুরোধ, ফেরত দিন। শিক্ষকদের ন্যায্য পাওনা, কৌশলে তাদেরকে বঞ্চিত করবেন না। আমি আবারও বলতে চাই, পদোন্নতির ব্যবস্থা যদি না থাকে, একজন শিক্ষক 30 বছর 35 বছর একই চেয়ারে চাকরি করে, তার কর্মস্পৃহা হারিয়ে যায়, সে কাজ করতে তার আগ্রহ বোধ করে না। অবশ্যই তার চেয়ার পরিবর্তন হওয়া উচিত, তার কর্মের কিছুটা চেঞ্জ আসা উচিত, তাকে সুযোগ দিতে হবে। আমাদের যে সমস্ত নিয়োগ বিধি নতুন করে করবে, শতভাগ পদোন্নতি যুগের দাবি। আজকে আমার 17% শিক্ষক, 100% পদোন্নতি দিলেও 17% শিক্ষক, মোট শিক্ষকের 17% পদোন্নতি পাবে। তাহলে বাদ বাকি 83% শিক্ষক পদোন্নতি ছাড়া সহকারী শিক্ষক হিসেবে বিদায় নিতে হবে। তাহলে বেতনে কেন তাদেরকে ঠকাবো? প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের বেতনে এত কেন থাকতে হবে? বিগত দিনে ছিল। এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা এক শ্রেণীর আমলা, যারা এইটি করে একটা বিভ্রান্তির সৃষ্টি করে, প্রাথমিক শিক্ষাটাকে ধ্বংস করে। আপনি শুনে অবাক হবেন, আমার ডিপার্টমেন্টকে আমরা বলি প্রজ্ঞাপনের ডিপার্টমেন্ট। সকালে একটা চিঠি জারি হয়, ওই চিঠি ঢাকা থেকে মফস্বলে পৌঁছাতে পথে আসতে আসতে আর একটা চিঠি জারি হয়। ওটা ভুল হয়েছে, এটা হয়। এবং এমন এমন চিঠি জারি হয়েছে, আদালত দেয় নাই, আমার ডিজি অফিস বলে দিয়েছে মামলা জনিত পদে নিয়োগ দেওয়া যাবে না, পদোন্নতি দেওয়া যাবে না। অথচ আদালত বলেনি পদোন্নতি বন্ধ রাখো, ওখানে মামলা চলছে, জিততে পারে হারতে পারে। যখনই একটা চিঠি এসেছে মামলা জনিত বিদ্যালয়ে পদোন্নতি দেওয়া যাবে না, হাজার হাজার শিক্ষক যারা চার্জে ছিল, তারা উৎসাহিত হয়ে হাইকোর্টে 20,000 টাকা দিয়ে একটা মামলার বাদী পক্ষ হয়ে সেই পোস্টটি তারা দখল করে রেখেছে। প্রধান শিক্ষক বিহীন চলছে হাজার হাজার বিদ্যালয়, শুধু আমাদের ডিপার্টমেন্টের উদাসীনতায়। এটা নিয়ে প্রাথমিক শিক্ষার যে ডিমেরিটস গুলো চলছে। এবং আমার ডিপার্টমেন্টে যারা প্রজ্ঞাপন জারি করেন, চিঠি জারি করেন, তাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা একটু দেখে শুনে পূর্বাপর, আগে কি ছিল, বর্তমান কি আছে, কি প্রচলিত বিধান আছে,
এগুলো একটু জেনে শুনে একটা না পুরো আজকে নিয়োগ বিধি 2019-এর নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এর আগে নিয়োগ বিধিতে যে যারা নিয়োগ পেয়েছে এসএসসি পাস, তখন বলে দেওয়া ছিল যে ইন্টার না হলে পদোন্নতি দেওয়া হবে না। এসএসসি ঢুকতে পারবেন, পদোন্নতি পাইতে হলে ইন্টার পাইতে হবে, পাস করতে হবে। আবার নিয়োগ বিধি চেঞ্জ হয়েছে, এখানে ইন্টার করা হয়েছে, ইন্টারকে ডিগ্রি করা হয়েছে, ডিগ্রিতে মাস্টার ডিগ্রি করা হয়েছে। এখন এমন এমন ব্যাখ্যা আজকালকার আধুনিক যুগের কর্মকর্তারা করেন, শুনলে আমাদের অবাক লাগে যে পুরাতন নিয়োগকৃত শিক্ষকরা মনে হয় চাকরি থেকে অযোগ্য হয়ে যাবে অথবা তাদের বিদায় নিতে হবে। তাদেরকে বোঝানোর জন্য আমার একজন ওই যে স্পষ্টীকরণ লোক লাগে। কয়েকদিন আগেও আমরা দেখলাম যে ব্যাখ্যা চেয়ে আমাদের অর্থ মন্ত্রণালয়ে লিখতে হয়, এটাকে যেন এইভাবে করা হয়। কি শুরু হয়েছে, আমাদেরকে গিনিপিগের মতো কাজ শুরু হয়েছে। 13তম গ্রেড দিয়েছে সেই ফেব্রুয়ারি মাসে, আজও পর্যন্ত তার বাস্তবায়ন সম্ভব হলো না। অনলাইনে সেটাকে আমরা ফিক্সেশন করতে পারছি না, না অফলাইনে। হাজার হাজার শিক্ষক তাকিয়ে আছে আমার 2 টাকা বেতন বাড়বে, বেতন না বাড়ুক আমার একটু মর্যাদা বাড়বে, হচ্ছে না সেটা। যাই হোক ভাই, আর বেশি বললে আবার হয়তো কখন বেআইনি কথা বলা হয়ে যাবে। আমি তারপরেও আমার সচিব মহোদয় আন্তরিক আমাদেরকে নিয়ে ভেবেছেন, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, বাস্তবায়ন করতে না পারেন। হয়তো ওনার চাকরিটা যদি আরো কিছুদিন থাকতো, আমরা কিছু আলোর মুখ দেখতে পাইতাম। সেই সাথে আপনার সাথে স্যার আরেকটি বিষয় আমাদের দর্শক একজন শ্রদ্ধাভাজন দর্শক প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে সেটি আপনার মাধ্যমে আমি আসলে জানতে চাই যে আমাদের বেশিরভাগ, বিশেষ করে এর আগে আপনার নারী শিক্ষক হিসেবে যারা যোগদান করতেন তারা এসএসসি পাশে আপনার যোগদান করতেন, তো দেখা যাচ্ছে আপনার অনেকেই তো তাদের পড়াশোনা তখন চলমান ছিল, অর্থাৎ রানিং স্টুডেন্ট অবস্থায় চাকরি হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এমন একজন শিক্ষিকা বা এমন একজন শিক্ষকের তো আর অনার্স পাশের আগে চাকরি হবার সুযোগ নাই। বেশিরভাগই আপনার আমাদের শিক্ষিকাদের ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে 3rd ইয়ারে কিংবা 4th ইয়ারে পড়া চলমান অবস্থায় সে চাকরিতে যোগদান করছে, কিন্তু স্যার একটি বছরের জন্য তো আর ওই একটি সার্টিফিকেট তো আর নষ্ট হতে পারে না। তো আপনার এ ধরনের অনেক শিক্ষকই আছে, কেউ 2nd ইয়ারে পড়া অবস্থায় কিংবা কেউ 3rd ইয়ারে পড়া অবস্থায় কিংবা কেউ 4th ইয়ারের শেষ দিকে এসেও আপনার এই প্রাথমিক শিক্ষার চাকরিতে আপনার এসএসসি পাশে বা ইন্টার পাশে যোগদান করছে। তো এখন এই অল্প কয়েকদিনের জন্য কিন্তু তারা আর অনুমতি নিতেও পারেনি, বা অনুমতি নেওয়ার চেষ্টা করলেও হয়তো অনেকে আপনার জেলা শিক্ষা অফিস থেকে অনুমতি তাদের দেওয়া হয়নি। স্যার এখনো সারা দেশে আমি বিভিন্ন মাধ্যমে নিউজ পোর্টাল কিংবা আপনার সোশ্যাল মিডিয়া বা আসলে পরিচিত মানুষের মাধ্যমে জানার সুযোগ হয়েছে, এমন অনেক মানুষই বা অনেক শিক্ষকই আমাদের অনেক শিক্ষিকা আছেন যারা এই অনার্স মাস্টার্স পাশ করেও তারা সেই এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস হিসেবে শিক্ষকতা করে যাচ্ছেন। তো এই বিষয়ে স্যার আপনার অনেক নির্দেশনা মাঝে জারি হয়েছে যে তাদের সার্টিফিকেট গুলো সার্ভিস বুকে অ্যাড করার, কিন্তু যা আজও আলোর মুখ দেখেনি। স্যার এই বিষয়ে যদি আপনি একটু বলতেন স্যার। ধন্যবাদ ফারুক সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি কোশ্চেন। এটা কিন্তু আমরা কিন্তু সবাই শিক্ষক। এখানে যত শিক্ষিত মানুষ আসবে, শিক্ষিত বলতে কি তার জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এসেছেন, উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন। আমরা চাই উচ্চ শিক্ষিত মানুষ আমাদের শিক্ষকতা পেশায় আসুক। যে না জানে সে শিখাবে কিভাবে? যেভাবে হোক আমার একজন শিক্ষক, আমার একজন শিক্ষিকা শিখছে, তার সেই শিক্ষাটাকে অবশ্যই, বিশেষ করে অন্য ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্টের মূল্যায়ন করা উচিত। কিন্তু বিপরীত ধর্মী অবস্থা। আপনি বলেছেন 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার। আমি সারা বাংলাদেশের নেতৃত্ব দিই ভাই। একজন অ্যাডমিট পেয়ে গেছে, পরীক্ষা চলছে, তখন তার চাকরি হয়েছে, অথবা তখন সে অ্যাপ্লিকেশন করেছে, তার তো অনুমতি নেওয়ার সুযোগও নাই, প্রয়োজন নাই। সেও কিন্তু যখন সার্টিফিকেটটি অ্যাড করার জন্য গিয়েছে, তখন আমাদের করণিক মহোদয়রা বলেছে না না না, আপনার অনুমতি নাই, এটা দেওয়াই যাবে না। যখন ওই টিওর কাছে গিয়েছেন, বলেছে আরে ভাই আপনাকে কে বলেছে পড়তে, আপনার চাকরিটাই যাবে। ভয় পেয়েছেন উনি। তখন ডিপোর কাছে আর যাওয়ার সাহস হয়নি। অনেকে ডিপোর কাছে গিয়েছে, বলেছে না আপনার অনুমতি নেই, আপনি ও সার্টিফিকেট আর দেখাইতে পারবেন না। উনি হতাশ হয়েছেন। আপনি জানেন না, যখন সরাসরি এটিও নেওয়া হয়, 50% কোঠা ছিল, আমাদের শিক্ষকরা কত ভয় পেয়েছে যে স্যার আমি তো অনুমতি নিয়েছিলাম না, আমার পরীক্ষা চলাকালীন চাকরি হয়েছে, পরীক্ষা শেষে চাকরি হয়েছে, আমি এখন কি করব? আমি তাদের বলেছি ভাই আপনার দরখাস্ত করে দেন, প্রয়োজনে আপনার সাথে আমি হাইকোর্টে যাব। আমাদের ডিপার্টমেন্টে উতাপেক্ষিক ভাবে অনুমতি দেওয়ার একটা সিস্টেম ছিল, সেটা কি আমাদের কর্তৃপক্ষ
বাতিল করেছেন। কার সাথে বাতিল করেছেন আপনি বলেন তো? এখানে কারা? আপনার শিক্ষকরাই তো সে নাইটে পারুক, অবসর সময়ে পারুক, বাড়ি বসে পারুক, পড়ে কিন্তু সে ডিগ্রি নিয়ে আসে। আজকে সেটাকে আমরা তাদেরকে ওয়েলকাম না জানিয়ে তাদেরকে আমরা পুরস্কার করি, তাদেরকে আমরা পানিশমেন্ট দেওয়ার সিস্টেম করি। অনেক শিক্ষক শোকজ খেয়েছেন যে আপনি চাকরিকালীন কিভাবে অধ্যয়ন করলেন, নিয়মিত একটি সনদপত্র নিয়ে আসলেন। ভাবতে পারেন? এখানে তাকে পুরস্কৃত করা উচিত, তাকে উৎসাহিত করা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত যে আপনি অনেক কষ্ট করেছেন, যে আপনি মাস্টার্সটা কমপ্লিট করেছেন। কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে অনুমতি পাওয়া যায় না। আমার মনে হয় আমার ডিপার্টমেন্টের উচিত লেখাপড়া বিষয়ে যে অবস্থায় থাকুক না কেন তাকে অনুমতি দেওয়া এবং তাকে ভূতাপেক্ষিক এই সনদগুলো অনুমোদন করে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার। আমাদের অনেক, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে আমার কাছে। একজন শিক্ষক বিএ পরীক্ষা দেওয়ার জন্য সে অনার্স পড়তো, সে কেমিস্ট্রিতে অনার্স পড়তো, মেয়েটা চাকরি হয়েছে, সে পাশ করছে, বিএ পরীক্ষা দেবে, পরীক্ষার আবেদন দিয়েছে, সে সহ আরো 16-17 জন। সে কিন্তু আবেদন দিয়ে রেজিস্ট্রেশন করেছে, পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তার সেই আবেদনটি ফরওয়ার্ড হয়ে ডিপি অফিসে যায় নাই। বলে তার কি অভাব ছিল? সে তো সময় মতো 3 মাস আগে সে আবেদন করেছে, আর ডিপার্টমেন্ট সেটিকে গুরুত্ব দেয় নাই, পড়ে আছে কেরানির ফাইলের নিচে। সে যখন পাশ করে এসেছে, খোঁজ নিয়েছে, ভাই আমি তো অনুমতি চেয়েছিলাম, তো আমার অনুমতিটা কোথায় দেন, আমি নিয়ে যাই। বলছে ভাই আমাদের কাছে তো আসেনি, আপনারা কি পাঠিয়েছেন? বলে যে পাঠিয়েছি। পরে খোঁজ দেখা গেল না, আর একজন অফিস সহকারী টেবিলের পরে সেটা পড়ে আছে, এটা পাঠানো হয়নি। কোনো কোনো ক্ষেত্রে টিও অফিস হয়তো ডিপি অফিস পর্যন্ত ফরওয়ার্ড করেছে, ডিপি অফিসের কেরানির কাছে পড়ে আছে, সেটা আর ডিপি টেবিলে যায় নাই। আমার লক্ষ্য শিক্ষক নিয়মতান্ত্রিক ভাবে আবেদন করেও তারা সময় মতো পরীক্ষা দেওয়ার অনুমতি না পেয়ে অননুমোদিত ভাবে তারা পরীক্ষা দিয়েছে। তারা তো, তাদের কাছে রাইট আছে যে হ্যাঁ আমি তো সময় মতো ডিপার্টমেন্টকে জানিয়েছি পরীক্ষা দিতে চাই। সে কবে অনুমতি দেবে? দিক 10 বছর, আমি তো অনুমতি চেয়েছি, আর আমাকে দিবে না কোন কথায়? না দিলে বলতে পারতেছে আমি দিব না। এরকম আমার লক্ষ্য শিক্ষক আছে ভাই, যারা উচ্চতর ডিগ্রি করেছে। এসএসসি পাশের কথা বলছেন, হ্যাঁ অনেকে এসএসসি পাস করে এসেছে, তারাও কিন্তু পাস করেছে। আমরা শিক্ষকরা তাদেরকে অনেক সুযোগ দেই, বাট আমার ডিপার্টমেন্ট চেপে ধরে। আপনি পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টে দেখেন, সেখানে পড়াশোনা করে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, ছুটি দেওয়া হচ্ছে, তাদের সার্টিফিকেট অ্যাড করার জন্য একেবারে নির্দ্বিধায় অ্যাড করে দেওয়া হচ্ছে, তাদের অফিস মাস্টারই অ্যাড করে নিচ্ছে। আমাদের সার্ভিস বইতে সার্টিফিকেট অ্যাড করার মতো কোনো কলাম নাই, কোনো বিধান নাই, তারপরেও সার্টিফিকেট অ্যাড করার জন্য আমাদের চিঠি লাগে। আর ওই স্যার আমি আপনার সাথে একটু যুক্ত হব স্যার। আমি এসএসসির পাসটা জাস্ট একটা ধারণা থেকে বা আপনার একটা প্ল্যাটফর্ম থেকে বলেছি। আপনি নিশ্চয়ই জানেন, আপনার কাছে তথ্য আছে, আমাদের অনেক শিক্ষক বা শিক্ষিকা তো আপনার অনার্স পাশে চাকরিতে ঢুকছে, বাট যখন সে চাকরিতে জয়েন করছে তখন দেখা যাচ্ছে তার মাস্টার্স পরীক্ষা চলছে কিংবা মাস্টার্স পরীক্ষার সামনে, সে তো তার মাস্টার্স সার্টিফিকেটও জমা দিতে পারেনি। স্যার আমি যদি আপনার আরো আপনার হিসেবে বলি, যে তথ্য উপাত্ত হিসেবে বলি, স্যার আপনি জানেন আমার ওয়াইফও আপনার প্রাথমিকে কর্মরত আছেন আপনাদের সাথে সহকারী শিক্ষক হিসেবে। তো স্যার সে যখন চাকরিতে যোগদান করে তখন তার সেকেন্ড ইয়ারে পড়তো, আপনার অনার্স সেকেন্ড ইয়ারে পড়তো, কিন্তু চাকরিতে যখন যোগদান করলো পরবর্তীতে আপনার শিক্ষা অফিসে যোগাযোগ করেও কিন্তু অনুমতি পায়নি। তো তার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেলেও সে আজ পর্যন্ত স্যার আপনার এই যে সার্টিফিকেট গুলো সে কিন্তু জমা দিতে পারেনি। অবশেষে তার এই যে ইন্টারমিডিয়েট পাশের আপনার এই শিক্ষকতা জীবনকে এই গ্লানি থেকে মুছে ফেলার জন্য তার আবারও অনুমতি নিয়ে প্রাইভেট ডিগ্রি অর্জন করতে হয়েছে, এবং আপনাদের প্রেরণা এবং দোয়াই সে সেই ডিগ্রিটা অর্জন করে এখনো অফিসে জমা দিয়েছেন। ইতিমধ্যে তার সার্ভিস বুকে উঠেছে শুনেছি। কিন্তু যে কষ্ট আর পরিশ্রম করে সে অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করলো তা আজ তো বাক্সবন্দি আপনার একটা বা শোকেসের একটা শোপিস হিসেবেই তো পরিণত হয়ে গেল। স্যার এ থেকে আসলে উত্তরণের উপায়টা কি স্যার? দেখেন আমি বলি, আপনার ওয়াইফের বিষয়টা যেটা হয়েছে, এরকম আমার লাখো শিক্ষকের বেলায় কিন্তু একই কথা প্রযোজ্য হয়েছে। আমাদের কিছু কিছু রিমোট এলাকা, কিছু ব্যাকওয়ার্ড এলাকায় যেখানে আমাদের মা বোনরা লেখাপড়ায় পিছিয়ে, সামাজিক কারণে ধর্মীয় কারণে আমাদের অনেক এলাকায় মা বোনরা পিছিয়ে ছিল, সেই জন্য
সেই দেশ স্বাধীনের কিছু আমাদের সেই 83 সালের নিয়োগ বিধি 91 নিয়োগ বিধিতে ছিল এসএসসি পাস, কিন্তু আমাদের যারা এসএসসি মানে কিছু এলাকায় যেহেতু পাওয়া যেত না শিক্ষিত মানুষ, এই জন্য এবং নারীদের আমাদের এই শিক্ষকতা পেশায় বিশেষ করে একজন কর্মজীবী হিসেবে একটা চাকুরিতে তাদেরকে ইনক্লুড করার জন্য কিন্তু বিশেষ সুবিধাটা দেওয়া হয়েছিল। এই কারণে এসএসসি ছিল। তার পরবর্তী সেটাকে উচ্চ মাধ্যমিক করা হয়। উচ্চ মাধ্যমিক পাস একটি সাফিসিয়েন্ট শিক্ষাগত যোগ্যতা আমাদের প্রাইমারি স্কুলের জন্য তৎকালীন সময়ে। সেক্ষেত্রে তারা কিন্তু যেহেতু শিক্ষক, সে নিজেকে আলোকিত করতে চায়, সে নিজে আগে জ্ঞানে পরিপূর্ণ হতে চায়, তারপরে সে জ্ঞান বিলাতে চায়। আমার যদি গলায় কিছু না থাকে তাহলে আমি বিলাবো কি? সেক্ষেত্রে তারা অনেক পরিশ্রম করে, আপনার নিশ্চয়ই আপনারা এই রাত জেগে পড়াশোনা করেছে, স্কুলে যাওয়ার আগে পড়াশোনা করেছে। স্কুলে যখন তার অফ পিরিয়ড থাকে তখন আমি দেখেছি অনেকে বসে বসে তার নোট পড়ছে, তার বই পড়ছে। এটা কিন্তু তারা অনেক পরিশ্রম করেছে, তার চাকরিকে বিঘ্ন করে নয়। কারণ প্রাইমারি স্কুলে হাজির হয়ে ক্লাস না নিয়ে থাকার কোনো সুযোগ নাই। সুস্মিতার একটা ক্লাসে বলছে অনেক 133 জন, বলেন তো 133 জনের নাম মুখস্থ করতেই তো দিন চলে যাবে। সে স্কুলে পড়বে কখন? আমার একজন শিক্ষকের 7টা-8টা ক্লাস, 6টা-7টা ক্লাস, তার তো কাজে লেগে থাকতে। আমি যদি ক্লাস নিয়ে বই পড়ি, অবশ্যই আমার ওই বাচ্চারা মাঠে বের হয়ে আসবে, হেডমাস্টার সাথে সাথে বলবে যে আপনি ক্লাসে যান। এখানে সুযোগ নাই ফাঁকি দেওয়ার। তাকে যদি কখনো রেস্ট পিরিয়ড থাকে তখন সে হয়তোবা পড়তে পারে, অথবা তার উপকরণ তৈরি করতে হয়, বাড়িতে পড়তে হয়, বিভিন্ন সময় পড়ে তারা পাঠ করছে। এখন এক্ষেত্রে আমার ডিপার্টমেন্টের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যে তাদেরকে ভূতাপেক্ষিক ভাবে যারা যে সনদপত্র অর্জন করেছে সেই সনদপত্র গুলিকে গ্রহণ করে নেওয়ার মতো একটি প্রজ্ঞাপন জারি করা সময়ের দাবি। যদিও সচিব মহোদয় মাঝে বলেছিলেন যে সবাই কোনো চিঠি লাগবে না, আমি মৌখিক অনুমতি দিলাম এটাকে ইনক্লুড করতে, কিন্তু আসলে একটি চিঠি ছাড়া কর্মকর্তারা এটাকে ইনক্লুড করতে চাইবেন না। এই জন্য আমি আপনার মাধ্যমে আমার ডিপার্টমেন্টকে বলতে চাই, সচিব স্যার যে কদিন আছে স্যারকে অনুরোধ করতে চাই, এবং সচিব স্যারকে আমি একটি মেসেজও দিব, উনি যেন একটি প্রজ্ঞাপন অন্তত জারি করে যান চিঠি, যে আমার যে সমস্ত শিক্ষক ভাই বোনেরা যারা উচ্চতর ডিগ্রি নিয়েছেন, এটি যেন স্বয়ংক্রিয়ভাবে ভূতাপেক্ষিক ভাবে সেটাকে অনুমোদিত নিয়েছে বলে ধরে নিয়ে সেটাকে সার্ভিস বিডেন্টি করা হয়। আমি বলবো স্যার অবশ্যই যে সমস্ত শিক্ষক রাত জেগে পরিশ্রম করে তাদের কর্মজীবনের পাশাপাশি নিজের অভিজ্ঞতা বা জ্ঞানের পরিধি বাড়িয়েছেন এবং অর্জন করেছেন আপনার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট গুলো, সেই সার্টিফিকেট আসলে যদি কাজেই না লাগে তাহলে নিজের মানসিকতা যেমন ভেঙে যায়, কর্মক্ষেত্র তেমনই আপনার অনেকটা স্পৃহা হারিয়ে ফেলে। তো নিশ্চয়ই আমি আবারও আপনার আসবো, আপনি থাকবেন আমাদের সাথে। আপনার সাথে আমার আরেকটি প্রশ্ন জানার অবশ্যই আছে। তো আমি এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাম, আমি রাফিয়া ম্যামের কাছে জানতে চাইবো, ম্যাম আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একদম শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে যে এই যে অনলাইন পাঠদান বা এই যে শিক্ষা ব্যবস্থা বা আমরা সরকার বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন, আপনারা যারা শিক্ষক বলেন, কিংবা আপনি তো নিশ্চয়ই একজন অভিভাবকও, তো নিশ্চয়ই আপনি আপনার সন্তানের ক্ষেত্রে অভিভাবক হিসেবে যে দায়িত্ব পালন করেন, তো আপনার স্নেহের সেই শিক্ষার্থীরা যেন তার অভিভাবকরা সচেতন অবস্থায় তাদের সহযোগিতা করে, এই সব মিলিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক এবং পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষক এখনো পাঠদান করাচ্ছেন না বা অনলাইনের সাথে সংযুক্ত হচ্ছেন না কিংবা রেকর্ডিং করে প্রচার করছেন না, তাদের উদ্দেশ্যে আপনি আপনার শেষ অনুভূতি যদি বলতেন। থ্যাংক ইউ স্যার, আমাকে আবারও কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। স্যার, গার্ডিয়ানদের বিষয়ে যেটা আমি বলতে যাচ্ছি, আমি 2-3টা কথা এখন বলবো স্যার। সেটা হচ্ছে, প্রথমত আমরা কিন্তু আগে বলতাম যে বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া যাবে না, কিন্তু অনলাইন ক্লাসের জন্য আবারও আমরা বলছি যে বাচ্চাদের হাতে মোবাইলটা দিতে। কিন্তু এখানে গার্ডিয়ানদের স্যার অবশ্যই সচেতন হতে হবে যে একটা বাচ্চা কতক্ষণ ক্লাস দেখবে, 30 মিনিট, কিন্তু 30 মিনিটের জায়গায় আমি তার হাতে সারাদিন কেন ফোনটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গার্ডিয়ান সুযোগ পেলে বাচ্চার সঙ্গেও ক্লাসটা অবজার্ভ করবে। আরেকটা আমাদের কথা চলে আসে স্যার, যে প্রত্যেকটা গার্ডিয়ানের কাছে তো স্মার্টফোন নেই স্যার, ঠিক আছে, কিন্তু আজকাল তো স্যার আমরা দেখতে পাচ্ছি একটা রাজমিস্ত্রি, একজন রিক্সা চালকের হাতেও স্মার্টফোন, তাহলে সেই বাসায় একটা ব্যবস্থা থাকার কথা।
আরেকটা বিষয় স্যার, যে আমাদের ইন্টারনেট বা এমবি নেওয়ার সামর্থ্য অনেকেরই নাই, আমরা এই কথাটা বলে আসছি। স্যার আমার কাছে একটা জিনিস মনে হয় যে যদি এখন স্কুল চলতো, তাহলে একটা বাচ্চা যখন ক্লাসে যেত, তাহলে কি তার কিন্তু রিস্কটা ভাড়া লাগতো, অথবা সে টিফিনে কিছু খেত, তাহলে তো তার জন্য প্রত্যেকদিন 20 টাকা খরচ হতো। আমরা যদি প্রত্যেকদিন 20 টাকার এমবি খরচ করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনায়াসে 2-4টা ক্লাস দেখতে পারবো। আমরা কিন্তু স্যার বাচ্চাদের এটা ওটাতে আমরা, যাদের একেবারে সামর্থ্য নাই, তারাও কিন্তু এইটা ওইটা খরচ কিন্তু আমরা করে যাই, সেইটার বিষয়ে কখনো আমরা কিন্তু খেয়াল করি না। কিন্তু যখনই অনলাইনে ক্লাস দেখতে বলা হয়, তখন এমবি কেনার সামর্থ্য নাই, তারপরে হচ্ছে গিয়ে মোবাইল না, এই বিষয়গুলো আছে। তবে মোবাইল আজকাল স্যার অনেক অনেক ফ্যামিলিতেই রয়েছে। আর এমবি কেনার বিষয়ে আমরা যদি এইভাবে একটু ভাবি যে আমার বাচ্চাটাকে স্কুলে গেলে সে টিফিন, তার বই খাতা কেনা, অনেক কিছু খরচ ছিল, সেই খরচটা যদি আমরা জাস্ট এখানে করে তাকে ক্লাসটা নিয়ে পুষিয়ে দিতে পারি, তাহলে মনে হয় এভাবেও ভাবা যায় স্যার। স্যার আজানও শুরু হয়েছে জি স্যার। ম্যাম, আমরা আপনাকে ছেড়ে দিব। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং শিক্ষার আলো দর্শকদের জন্য অনেক কিছু বলেছেন। আপনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন। আমরা আপনার কথাগুলো নিশ্চয় যে সমস্ত ছাত্রছাত্রী বা অভিভাবক শুনবেন, তারা সাদরে গ্রহণ করবেন এবং ভালো পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা আপনাকে আবারও শিক্ষার আলোর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি। আপনি ভবিষ্যতে আবারও আসবেন এবং শিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আপনার মতামত তুলে ধরবেন, সেই কামনা করি। তো আমি এই পর্যায়ে একেবারে শেষে, ম্যাম আপনি কি বিদায় নিতে যাচ্ছেন? স্যার আমি না স্যার আছি। আপনি থাকেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সুস্মিতা কর্মকার ম্যামের কাছে যাব। ম্যাম, একেবারেই যদি আপনার শেষ অনুভূতি যদি প্রকাশ করতেন। শেষ অনুভূতি বলতে, সুস্মিতা ম্যাম, আমি হ্যাঁ আমার আপনার কথা কাছে জানতে চাচ্ছি মূলত যে আপনি একজন নবাগত শিক্ষক হিসেবে আপনি আগামী দিনে আরো ভালো ভালো কার্যক্রম হাতে নেবেন এবং পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এক্ষেত্রে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেমন অনেক কিছু প্রত্যাশা করবেন, তেমন আপনার সিনিয়র সহকর্মী, আপনার শ্রদ্ধাভাজন সহকর্মী ভাই বোন সমতুল্য, তাদের কাছে আপনি কি কি প্রত্যাশা করেন এবং আপনার কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যাদের সবার সাথে হয়তো আপনার মেশার এখনো সুযোগ হয়নি, তো সেই সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ অনুভূতি যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি সকলের কাছে এটাই প্রত্যাশা করি যে আমরা নবাগত শিক্ষক, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমাদের যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের সকলে যেন গ্রহণ করে। আমরা সর্বদা অনুগত সকল সিনিয়র টিচারদের প্রতি, এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব, ভালো উন্নয়নের কাজ করব। কিন্তু যখন কাজ করতে গিয়ে যখন মানুষের মানুষের বেশি কথা শুনবো বা মানুষের খারাপ খারাপ লাগে, হয়তো বা তাদের খারাপটা আমরা গ্রহণ করব না, তবে খারাপ লাগাটা কিন্তু এখান থেকে মানে শুরু হয় যে না, আমি একটা ভালো কাজ করতেছি, কিছু অংশ ভালোভাবে নিচ্ছে না, আর কি নিলাম যে সবাই একরকম মন মানসিকতার হয় না। তবে আমরা যাদের মানসিকতা ভালো, তাদের মানসিকতা গ্রহণ করেই সামনের দিকে এগিয়ে যাব। আর আমার শিক্ষার্থীদের সময়ে তারা যেন হতাশ না হয়, তারা যেন ঠিকমতো নিজেদের প্রতি যত্নবান হয় এবং ঠিকমতো পড়াশোনা করে। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন করোনাকালীন সময়ে বাচ্চাদের কাছে যেতে পারছি না ঠিকমতো তাদের সাথে আমাদের মতামত বিনিময় হয় না, তাদের আমরা শেখাতে পাচ্ছি না। তো এখন সকল দায়িত্ব কিন্তু অভিভাবকের, কিভাবে তার বাচ্চাকে প্রতিদিন একটা রুটিনের মধ্য দিয়ে সে আগাবে। কারণ এই সময়টাতে বাচ্চাদের হতাশ হওয়ার কারণটা বেশি থাকে, কারণ তারা স্কুলে আসতে পারতেছে না, বন্ধুদের সাথে মেলামেশা করতে পারতেছে না। এর জন্য বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং অভিভাবকরা বাচ্চাদের পাশে থেকে
যেন এই অনলাইন ক্লাসগুলো দেখানোর সুযোগ করে দেয়। হয়তোবা এই গ্রামের অনেক লোকের সামর্থ্য নেই যে এমবি কিনে টাকা খরচ করে অনলাইন পাঠদানগুলো দেখাবে, কিন্তু আমাদের বোয়ালমারী উপজেলাতে ডিশ চ্যানেলে ব্যবস্থা করা হয়েছে এই অনলাইন মানে যারা শিক্ষকের ক্লাসগুলো এগুলো প্রতিদিন 1 ঘন্টা দেখাবে এবং সন্ধ্যার পরেও সময় দেয়া আছে যে নির্ধারিত সময়ে পূর্ণ প্রচার দেখানো হয়। তো অন্ততপক্ষে অভিভাবকরা সচেতন হয়ে মানে এই টিভি চ্যানেলে অন্ততপক্ষে টিচারদের এই অনলাইন পাঠদানগুলো দেখার ব্যবস্থা করে দিক। আর আমরা তো আছি, আমি আমি যেখানেই যাই আমি সব সময় তাদের বলে আসি এবং নাম্বার দিয়ে আসি যে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা ফোন দিবেন, আমি আমি নিজে এসে দেখিয়ে দিয়ে যাব। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। নিশ্চয় আপনাদের তো মতো নতুন তারা শিক্ষকদের খুবই খুশি হয় যে আমরা কাছাকাছি যাচ্ছি। জি ম্যাম, নিশ্চয় আপনাদের মতো নতুন শিক্ষকদের পজিটিভ চিন্তায় এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে আমাদের শিক্ষা ব্যবস্থা। আজ একেবারেই আমাদের হাতে সময় নেই, আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধাভাজন স্যার তপন কুমার মন্ডল স্যারের কাছে যাব। তার আগে সুস্মিতা ম্যাম আপনাকে জানিয়েই রাখি যে আপনি নবাগত হওয়া সত্ত্বেও আপনাকে দেখে আমরা একজন সিনিয়র এবং সর্বজন পরিচিত সুপরিচিত এবং একজন গুণী শিক্ষক। তিনি শিক্ষকদের নিয়ে সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রম করছেন তার কোমলমতি শিক্ষার্থীদের জন্য। তার সাথে আপনাকে এই আলোচনায় যুক্ত রাখার আমার ব্যক্তিগত মানে স্পৃহা থেকেই যে আপনার অভিজ্ঞতা বা আপনি যেমন সাহস পাবেন, আপনি জানেন যে আপনার সাথে আমাদের আরেকজন ম্যাম যুক্ত আছেন, তিনি সারা দিন রাত এই অনলাইনে পাঠদানের সাথে যুক্ত আছেন। এই যে এই সমস্ত সিনিয়র টিচারদের পাশাপাশি আপনাদেরকে নিয়ে আসার অর্থই হলো আপনারা যেন মনোবল না হারান, আপনারা যেন হতাশ না হন, আপনারা আরো সামনে এগিয়ে যাবেন, পজিটিভ চিন্তা করবেন এবং আপনাদের এই পথ চলাই এগিয়ে যাবে আমাদের শিক্ষা ব্যবস্থা। তো ভালো থাকবেন আপনি, আরেকটু থাকুন আমাদের সাথে। আমি শেষ পর্যায়ে আমাদের শ্রদ্ধাভাজন স্যার তপন স্যারের কাছে যাব। স্যার আপনি আছেন আমাদের সাথে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে, একেবারেই শেষ প্রশ্ন স্যার। আপনি জানেন অনলাইনে পাঠদান কার্যক্রম চলছে, আমাদের সরকার নানাবিধ আপনার পদক্ষেপ গ্রহণ করেছেন। তো আপনি স্যার এক অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে যদি আমাদের একটু বলতেন স্যার, এই করোনাকালীন সময়ে সরকার আর কি কি পদক্ষেপ গ্রহণ করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা আগামী দিনের জন্য গড়ে উঠতো স্যার, প্লিজ। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয়তো ভুলে যেতে পারি, তাই আমি আমার রাফিয়া ম্যাডামকে বলতে চাই, মাধ্যমিক পর্যায়ে তিনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার ওনার একটা কথা আমার ভালো লেগেছে যে উনি সব ক্লাস নিতে সুযোগ পান না, এজন্যই সেই ক্লাসগুলো অনলাইনে ইউটিউবে দিয়ে দিচ্ছেন যাতে তার ক্লাসটা সব শিক্ষার্থীরা দেখার সুযোগ পায়। বুঝতে হবে আমার শিক্ষকের মানসিকতাটা কোথায়, তিনি কি চান। এটা অত্যন্ত উচ্চ মার্গের চিন্তা ওনার ভিতরে আছে। বাই বর্ন টিচার, আমি মহান সৃষ্টিকর্তার কাছে তার দীর্ঘায়ু এবং একজন আদর্শ শিক্ষক, এবং উনি যেন রানী এলিজাবেথের হাত থেকে পুরস্কার নিতে পারেন, এটাই আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে। আর আমার নবাগত সুস্মিতা, সবাই সেই দোয়াই করি স্যার। সুস্মিতা ঢুকেই যে জ্ঞানের আলো ছড়ানো শুরু করেছেন, আমি আশা রাখি প্রাথমিক শিক্ষা ডিপার্টমেন্টে আপনি আলোকবর্তিকা হয়ে থাকবেন, আপনাকে অনেকে অনুসরণ করবেন। উনি এখনো আমাদের অফিসের নামটাম গুলো মুখস্থ করে পারেননি কিন্তু, হ্যাঁ, অথচ ওনার ভিতরে কি স্পৃহা, উনি অনলাইনে ক্লাস শুরু করেছেন। তিনি 10 বছর 15 বছর 20 বছর আছেন, তার চেয়ে উনি এগিয়ে আছেন। আমরা তাদের জন্য কৃতজ্ঞ, আমরা তাদেরকে দেখে আরো আমার 10 জন শিখবে, তারা আমাদের প্রেরণা, তাদেরকে উৎসাহ জাগায় এবং তার জন্য আমার অফুরন্ত আশীর্বাদ থাকবে। স্যার একটা কথা বলতে চাই, আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, কারণ আশীর্বাদ ব্যতীত সামনে আগানো অসম্ভব। বড়দের আশীর্বাদ মাথায় নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। অবশ্যই আপনাদের প্রতি আমাদের আশীর্বাদ থাকবে এবং আপনারা যারা ভালো তাদের জন্য আশীর্বাদ মানে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি।
যাই হোক, ধন্যবাদ। আর এই করোনাকালীন সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে যারা অনলাইনে আছেন তাদের জন্য একটি বিশেষ বরাদ্দ আমার মনে হয় অচিরেই 1 সপ্তাহের ভিতরে সরকারের দেওয়া উচিত। একটি অনুপ্রেরণা, একটা প্রেরণা তাদেরকে দিতে হবে, তো যে তার ভালো কাজের একটি স্বীকৃতি। এটা আমি আশা করি আমার সদাশয় সরকার দিবেন। এই জন্য যে আমার টাকার অভাব আছে এটা আমি মনে করি না। আমাদের প্রাথমিক শিক্ষায় PDB 4-এ কোটি কোটি টাকা আছে, যেখানে আপনারা জানেন যে আমরা খেচুড়ির জন্য, প্রশিক্ষণের জন্য আমরা যেখানে কোটি টাকার বাজেট করতে পারি, সেখানে এই এই যে আমার একটা নবাগত বোন, সে যে করোনাকে উপেক্ষা করে সে বাড়ি বাড়ি গিয়েছে, তাদেরকে তার ডিপার্টমেন্ট তাকে নির্দেশ দেয়নি, তার হেডমাস্টার তাকে নির্দেশ দেয়নি, সে তার নিজের ভিতর থেকে অনুপ্রাণিত হয়েছে। আমার ওই শিক্ষার্থীটা হয়তো কিছু পড়ছে না, সে এতদিন স্কুলে না আসলে সে মাটি হয়ে যাবে, সে ঝরে পড়বে, সে নিজের উদ্যোগে, তার মতো আমার হাজার হাজার শিক্ষক কিন্তু স্কুলে ছুটে গিয়েছে, তারা করোনায় আক্রান্ত হয়েছে, অনেকে ইহলোক ত্যাগ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তারা যেন বেহেশত নসিব হয় তাদের জন্য, এই দোয়া আমরা করি। কিন্তু আমার শিক্ষকদের আপনারা ইচ্ছা দেখেন, তাদের কাজ দেখেন। আমরা দেখিয়ে দিয়েছি এই বাংলাদেশকে যে না, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, আমার রাফিয়া বাবার মতো শিক্ষকগণ, তারা এই জাতির জন্য নিবেদিত প্রাণ। আপনারা তাদের জন্য একটু এগিয়ে আসুন, তাদেরকে একটু স্বীকৃতি দিন, সামাজিক মর্যাদা দিন, তাদের ভালো কাজের জন্য আপনারা তাদেরকে একটু পুরস্কৃত করুন। এটাই সরকারের কাছে আমাদের চাওয়া, এর বেশি কিছু আমাদের চাওয়া না। আমি আশা করি বিশেষ করে আমাদের যিনি সচিব মহোদয় আছেন, অত্যন্ত শিক্ষা বান্ধব, আমি তার কাছে অনুরোধ রাখবো যে স্যার, আপনি অবসরে যাওয়ার পূর্বে অন্তত আমার এই অনলাইন যোদ্ধা, যারা করোনা যোদ্ধা, যারা করোনাকে উপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে ক্লাস ছেলে মেয়েদের খোঁজ খবর নিচ্ছেন, স্কুলে গিয়ে পরীক্ষা নিচ্ছেন, তাদের জন্য একটি বাজেট আপনি দিয়ে যাবেন, একটি পুরস্কার স্বরূপ একটা কিছু দিয়ে যাবেন। এটাই আমার সর্বশেষ চাওয়া, এবং আশা করি আমার ডিপার্টমেন্ট এই শিক্ষার-আলো.com এর মাধ্যমে এটি জ্ঞাত হয়ে শিক্ষকদের জন্য একটি বরাদ্দ দিবেন। ধন্যবাদ আমার এই শিক্ষার-আলো.com কে, ধন্যবাদ এম এ মারুফ সোহেল ভাইকে। আমি আশা করি আমাদের শিক্ষকের ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আজ একেবারে আমাদের হাতে সময় নেই। আপনারা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর আলোচনা করলেন, ফুটিয়ে তুললেন আমাদের শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। আপনারা যেমন শিক্ষকদের কথা বলেছেন, তেমন ছাত্রছাত্রীদের কথা বলেছেন, তেমনি আপনাদের নানাবিধ সমস্যার কথা বলেছেন। নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে আপনাদের কথাগুলো কোনো না কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে, নিশ্চয়ই তারা বিবেচনায় আনবেন। আর এই করোনা কালে আমাদের শিক্ষকরা, যে সমস্ত শিক্ষক আপনার করোনা ফাইটার হিসেবে পরিচিত আছে, তাদের অন্তত কিছুটা হলেও আপনার কোনো ভালো পজিটিভ চিন্তা চেতনা তাদের দিকে এগিয়ে আসবেন। আমাদের সরকার তাদেরকে পুরস্কৃত করবেন, বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদেরকে একটু ভিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন, সে কামনা করি। তো যাবার আগে আমি আবারও আপনাদেরকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই জন্য যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের নানাবিধ বিষয় তুলে ধরেছেন। আপনারা যেমন ছাত্রছাত্রীদের কথা বলেছেন, তেমন শিক্ষকদের অনেক কিছু উৎসাহ প্রেরণা জুগিয়েছেন। নিশ্চয়ই আপনাদের কথা এবং আপনাদের আলোচনা শুনে অনেক পিছিয়ে পড়া শিক্ষকই সামনে এগিয়ে আসবে, এবং যে সমস্ত শিক্ষক এই করোনা ফাইটার হিসেবে কাজ করছেন, তারা আরো বেশি বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত হবে। এই কামনায় বিদায়, আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর পর্দায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।